তিথির ওড়না ধরে টান দিচ্ছিল শিয়াম। বারবার ওড়না ঠিক করে মাথা নিচু করে হেঁটে গেছে তিথি। কেউ কিছু বলছে না তাদের। শিয়াম তার বন্ধুদের সাথে রোজই বিভিন্ন উপায়ে মেয়েদের ইপটিজিং করে। এই শহরের মানুষগুলো সামনে ঘটে যাওয়া অপরাধ দেখে মজা লুটবে, প্রতিবাদী হয়ে উঠবে না কখনো। তারা তখনই জ্বলে উঠবে যখন নিজের সাথে অন্যায় অবিচার হবে। তখন তখন চিৎকার দিয়ে বলবে এই শহরের মানুষগুলো বড্ড বেঈমান, স্বার্থপর। তখন সে ভুলে যাবে নিজের চোখের সামনে ঘটে যাওয়া সহস্র অপরাধ। এটাই তো এই শহরের নিয়ম, কম্পেয়ার করে চলেছে এই সমাজ। তিথি কান্না করতে করতে ভার্সিটির গেট দিয়ে ঢুকছে, বেখেয়ালে মাথা নিচু করে। এমনটা রোজ হয় না ওর সাথে। সাইমা এগিয়ে আসছে তিথির দিকে। এই কি হয়েছে তোর? কান্না করছিস কেন? রাস্তায় রাস্তায় কথা বলতে পারছিল না তিথি, বেজে যাচ্ছিল ওখানেই। রাস্তায় কি হয়েছে বল। আবার বলল সাইমা। মন্ত্রীর ছেলে সিয়াম আমার ওড়না ধরে টান দিচ্ছিল। বলেই কান্না করে দেয় তিথি। সাইমা তিথিকে সান্ত্বনা দিতে গিয়ে ওকে বুকে টেনে নেয়। দেখ বোন, ওদের মতো পশুদের কাছে তো এটাই। ওদের মা বোনদের সাথেও এমন করে ওরা। তুই কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। নাক মুখ লাল হয়ে গেছে কাঁদতে কাঁদতে। টিস্যু দিয়ে মুছতে মুছতে বলল তিথি। আমি ভার্সিটি চেঞ্জ করব, এমন বকাটে ছেলেদের মাঝে থাকতে পারবো না। ভার্সিটি চেঞ্জ করবি কেন পাগল? আমি থাকতে পারবো না এদের মাঝে। আরে শোন, তুই এদের ভয়ে ভার্সিটি চেঞ্জ করবি। যেখানে যাবি সেখানে যদি এর থেকেও বড় বখাটে থাকে তখন কি করবি? তখনও কি সেই ভার্সিটি চেঞ্জ করবি? সাইমার কথা শুনে চুপ হয়ে যায় তিথি, কিছু বলছে না। সাইমাও কিছু বলছে না, চুপ করে বসে আছে দুজন ক্যাম্পাসের এক কোণে। সময় আজ মন খারাপের। মেহেদি, মেয়েটাকে কিন্তু জোস লাগছে। কোন মেয়েটা মামু? লাল ব্লাউজের সাথে কালো শাড়ি পরা মেয়েটা। গাড়ির সামনে থেকে লাফিয়ে ওঠে মেহেদি। তুই কি পাগল হয়েছিস? একে জানিস তুই? যদি শুনতে পায় না শেষ ভাই ভার্সিটি জীবন। বলেই লুকাচ্ছিল মেহেদি। আদি বোকার মতো হা করে তাকিয়ে আছে মেহেদির হাব ভাব দেখে। মনে হচ্ছে কোনো প্রেসিডেন্টের মেয়ে। আমিও আদি দেখি কি আছে এ মেয়ের মাঝে। বলে গাড়ির সামনে থেকে লাফিয়ে নেমে শাড়ি পরা মেয়েটার সামনে গিয়ে দাঁড়ায়। এই যে মিস কিউটি, আমি আদি। বলেই হাত বাড়ায় তার দিকে। সে চুপটি করে দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছে আদির চেহারার দিকে। আদি নিজের হাতটা সরিয়ে আবার বলল, এই যে মিস কিউটি, আপনি নিজেও মনে হয় জানেন না আপনি কতটা হট। বলার সাথে সাথে আদির দুই পায়ের মাঝে ব্যথা অনুভব করে। চেপে বসে পড়ে আদি। নিঃশ্বাস আটকে আসছিল, পুরো শরীর থমকে গেছে। তখন মেয়েটা বলল, হট জিনিস থেকে সব সময় দূরত্ব বজায় রেখে চলতে হয়, না জানি কখন হাত পুড়ে যায়। ধন্যবাদ ভাইয়া আপনার প্রশংসার জন্য। বলেই চলে যায় মেয়েটি। মেহেদি আদির সামনে এসে পেট ধরে হাসতে পারছে না, মাটিতে গড়াগড়ি করে হাসতে মন চাইছে আদির অবস্থা দেখে। ভাই রাখ তোর হাসি। বলেই চুপ হয়ে যায় আদি। নেহারিকা, সবাই নেহা বলেই ডাকে তাকে। 6 মাস দেশের বাহিরে ছিল, তাই তোর কাছে অপরিচিত। বেশ ডেঞ্জারাস মাল ভাই, সাবধানে থাকিস। বলেই মেহেদি আদির হাত ধরে টেনে তোলে। আদি মনে মনে বলে, সাবধানে চলবো মানে এর সামনেও আসবো না আর। স্যার, আমার দিয়াশলাই পাচ্ছি না। বলেই লাফিয়ে উঠে সামনে সিটে বসে থাকা ছেলেটা। পাগলের মতো বাবরি চুল, খোঁচা খোঁচা দাড়ি, শরীরে কোনো রকম শার্ট প্যান্ট আছে, দেখতে পাগলের মতো লাগছে। এই, তোমাকে ভার্সিটিতে আসতে বলে কে শুনি? রেগে গিয়ে বলে, স্যার। স্যার, আমার দিয়াশলাই। সিগারেট খেতে হবে, প্রচুর দরজা স্যার। দিয়াশলাই হবে? ক্লাসরুম থেকে বেরিয়ে যায় স্যার। এত অসম্মান একজন শিক্ষককে করলে তার ইগোতে বাধে। ক্লাসরুমের সবাই ছেলেটার দিকে তাকিয়ে আছে। প্রায় মাস হলো এখানে আসার। প্রতিদিন প্রতি ক্লাসেই প্রথম সারির যে কোনো একটা চেয়ার দখল করে ঘুমিয়ে থাকতো। একটা ক্লাসও মিস দেয়নি। কিন্তু এমন একটা ছেলে প্রাইভেট ভার্সিটিতে পড়তে আসছে ভাবা যায় না। দেখলে ভিখারি মনে হয় সবার। অধ্যক্ষ জনাব জুবায়ের কবিরের রুমে দাঁড়িয়ে মাহবুব স্যার। একটু আগেই অপমানিত হয়ে ক্লাসরুম ছেড়ে চলে আসছিল সে। পাশে বসা সেই পাগল ছেলেটি।
তোমার অপরাধের শাস্তি কি হতে পারে তুমি তা জানো? ভার্সিটি থেকে বহিষ্কার এতটুকুই? তা এখন কি করবে ভাবছো তুমি? আমার বাবাকে জিজ্ঞেস করেন না, আমাকে ডাকছেন কেন? ও মাই গড, ছেলেটা। রাগে কটপট করে উঠছে প্রিন্সিপাল স্যার। মাথা ঠান্ডা করে বলছে, স্যারের কাছে ক্ষমা চাও, এরপর যদি এরকম বেয়াদবি করছো তাহলে। প্রিন্সিপাল স্যারের কথা শেষ না হতেই ছেলেটি সরি স্যার। বলেই উঠে গেল চেয়ার ছেড়ে। আসছি স্যার। বিদায় নিয়ে চলে গেল ছেলেটি। এরকম বেয়াদব ছেলে দ্বিতীয় আর একটি দেখেনি তারা। প্রিন্সিপাল স্যার মাহবুব স্যারকে বলল, আমাদের এটা প্রাইভেট ভার্সিটি, যার বাবার ক্ষমতা আর টাকা আছে তাদের একটু তো সুযোগ দিতে হয়। আপনি তো একজন অধ্যাপক, আপনি না হয় ওকে একটু বুঝিয়ে বলুন। দেখুন স্যার, ছেলেটা এমন নয়, ওর বাবা আমার কাছের বন্ধু বলে সবটা বলেছে। পিতামাতার পরেই তো একজন শিক্ষক তার খেয়াল রাখে। আপনি না হয় একটু দেখুন চেষ্টা করে ছেলেটাকে গুছিয়ে ঠিক করতে পারেন কি না। জি স্যার। বলে মাহবুব স্যারও বেরিয়ে আসতে চাইল রুম থেকে। পিছন থেকে জনাব জুবায়ের কবির বলল, যদি আপনি ওর মাঝে সামান্য পরিমাণে পরিবর্তন করতে পারেন, তাহলে ওর বাবার পক্ষ থেকে সামান্য উপহার হিসাবে একটা ফ্ল্যাট বাসা আর একটা ছোট্ট BMW ব্র্যান্ডের একটি গাড়ি। মাহবুব স্যার থমকে যায় তার কথা শুনে। ছেলেটার মাঝে এমন কি আছে? লম্বা চুল এলোমেলো হয়ে আছে তার চেহারায়, মুখের উপরে দাড়ি গভীর ভরে আছে। কতদিন যে এই চেহারায় শেভ করা হয় না তা অজানা। শহীদ মিনারের পাশে দাঁড়িয়ে সিগারেটের শেষ টান দিয়ে ফিল্টারটা পায়ে পিষে আসছিল ক্লাসে। এমন এক ছেলে সে, যার দিকে মেয়ে তো দূরের কথা, ছেলেরাও ঠিকমতো তাকায় না। সামনেই নিহারিকা বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছে। অদ্ভুত সে, ছেলেটার সাথে ধাক্কা লেগে ওর হাতের মোবাইলটা নিচে পড়ে যায়। ও হ্যালো, অন্ধ নাকি? চিৎকারের সাথে বলল নিহারিকা। ছেলেটা শুনেও না শোনার মতন করেই হেঁটে যাচ্ছে। সামনেই পথ আটকায় সিয়াম। সিয়ামের হাতে জ্বলন্ত সিগারেট, পিছনে তাকে সাপোর্ট করা ছেলেপুলে। সিয়াম বলল, নাম কি রে তোর, পনিয়ারে? চুপ হয়ে যাচ্ছে ছেলেটা, বারবার জিজ্ঞেস করে। এখন বুকে ধাক্কা দিয়ে বলল সিয়াম, কি রে, তোর কথা কানে যাচ্ছে না? বলেই একটা থাপ্পড় দেয় ওর গালে। চোখ বুজে যায় ছেলেটার। রক্ত লাল টুকটুকে হয়ে জমা হয়েছে ছেলেটার চোখে। চুলের আড়ালে সে চোখ লুকিয়ে আছে। দাঁতে দাঁত চেপে বলল, রাফসান, রাফসান ইসলাম নাম আমার, BBA 3rd সেমিস্টার। সিনিয়রদের সম্মান দিতে হয়, জানিস না বেয়াদ্দব? নিহারিকার কাছে ক্ষমা চা, নয়তো। বলেই আরও একটা থাপ্পড় মারে ওর গালে। নিহারিকা এর মধ্যে রাফসানের পিছে এসে দাঁড়ায়। মাথা ঘুরিয়েই নিহারিকার চিকন ঠোঁটে ওর নিকোটিনে পুড়ে যাওয়া ঠোঁট এক করে ফেলে। চোখ বড় বড় হয়ে যায় নিহারিকার। স্তব্ধ সিয়াম বাহিনী। রাফসানের পিঠ বরাবর সিয়ামের আঘাত সামলাতে না পেরে সামনের দিকে এগিয়ে যায় রাফসান। নিহারিকা তখনও রাফসানের কালো ঠোঁটে আবদ্ধ। নিহারিকার পিঠ থেকে যায় দেয়ালে। দুই হাতের সমস্ত শক্তি দিয়ে ধাক্কা দিয়ে রাফসানকে সরিয়ে নিজের ঠোঁট মুছে নেয় রুমাল দিয়ে। সিয়াম বাহিনী ঝাঁপিয়ে পড়ে রাফসানের উপর। যে যেখান থেকে পারছে আঘাত করছে রাফসানের দেহে। কিছুক্ষণ আঘাত করে তারা চলে যায় সেখান থেকে। ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে রাফসানের। ডান হাত দিয়ে ঠোঁটের কোণার ঝরে যাওয়া রক্তটুকু মুছে তাকায় সামনের দিকে। অনেকেই তাকিয়ে আছে ওর দিকে। পাগলের মতো ছেলেটা। পাবলিক সার্কাস দেখে যেমন করে ঠিক তেমন করে তাকিয়ে আছে। মাথা চুলকাতে চুলকাতে পকেটে হাত দিয়ে দেখে সিগারেট আছে কিনা। না, নেই একটাও। মাথায় সিগারেটের নেশা চেপেছে। মেহেদি আর আদি বসে বসে সিগারেট টানছে ভবন এরিয়ার বাইরে। রাফসানের চোখ এড়ায়নি সেটা। বসা থেকে উঠে দাঁড়িয়ে চলে যায় তাদের কাছে। ভাই সিগারেট হবে একটা? কথাটা বলে মাথা চুলকাচ্ছে রাফসান। আদি ভ্যাবাচাকা খেয়ে তাকিয়ে আছে ছেলেটার দিকে। এর আগে কখনো দেখেনি তারা। আদি মনে মনে ভাবে জুনিয়র হবে, তাই জিজ্ঞাসা করে, কত সেমিস্টার? ভাই 3য় সেমিস্টারে। স্বস্তির নিঃশ্বাস ফেলে আদি। সেই ব্যাচ, মনে হয় অন্য ডিপার্টমেন্টের। তা আগে কখনো দেখিনি যে এই ক্যাম্পাসে। মাসখানেক হলো এসেছি ক্যাম্পাসে। হে, আমি মেহেদি আর ও আদি, সেম ব্যাচ। বলেই হাত বাড়িয়ে দেয় মেহেদি। ভদ্রভাবে রাফসানও তার হাত বাড়িয়ে দিয়ে বলে, আমি রাফসান। বলেই পাশে বসে তাদের। সিগারেট দে একটা। এবার মেহেদি স্তব্ধ হয়ে যায়। মাত্র দেখা হলো আর এখনই দুই তাকারি করছে।
তুমি তো ভাই আজব জিনিস। একটু আগে তো সিয়ামের হাতে উত্তম মাধ্যম খেয়ে আসলে, আর এখন এমন স্বাভাবিক কেমন করে? মেহেদি কথাটা বলে পকেট থেকে ডার্বি ব্র্যান্ডের একটা সিগারেট বের করে দেয়। রাফসান কোনো কথা না বলেই আগুন জ্বালায় সেটাতে। স্বাদ নাই, কেমন যেন ব্যবসা ব্যবসা লাগে। আর কিছু বলল না রাফসান। আপাতত এইটুকু দিয়েই চালাতে হবে। কোনো ক্লাস নেই আজ। ক্লাস থাকলেও হয়তো ক্লাসরুমের টেবিলের সাথে মাথা ঠেকিয়ে ঘুম ছাড়া আর কিছুই হতো না রাফসানের। ভার্সিটির প্রধান গেট থেকে বেরিয়ে হাঁটতে শুরু করে সে। পেছন থেকে কারো ডাক শুনে সেদিকে তাকায় রাফসান। মাহবুব স্যার। এই রফসান, দাঁড়াও। জি স্যার। কোথায় যাচ্ছ? বাসায় স্যার। গাড়ি নেই তোমার? আচ্ছা স্যার। তাহলে হেঁটে যাচ্ছ কেন? সৃষ্টিকর্তা আমাদের শরীরে দুটো পা দিয়েছেন, যা দামি গাড়িতে চড়ার চাইতে বেশ আরামদায়ক। আমি তো তা দিয়ে চলাচল করি। কষ্ট হয় না তোমার? স্মৃতিতে ডুবে যাওয়া নৌকার মাঝে আমি স্যার। কষ্ট কি জিনিস জানিনি আজও। এত গম্ভীর কেন তুমি? হেসেই থমকে যায় রাফসান। চোখের কোণে ছলছলে জল জমেছে। মাহবুব স্যার বুঝতে পারে তার জীবনের অধিকাংশ কষ্টেই অতিবাহিত হয়েছে। মাহবুব স্যার বললেন, সিগারেট খাবে? মাথা নিচু করে আছে রাফসান। বখাটে হলেও স্যার মানুষের সামনে সিগারেট খাওয়া ঠিক হবে না। তখনকার কথা মনে হতেই আরও লজ্জাবোধ করছে সে। স্যারের সাথে বেয়াদবি করা ঠিক হয়নি। মাথা তুলে রাফসান বলল, সরি স্যার, ক্লাসরুমের ঘটনার জন্য আমি তো কোনো অন্য স্থানে ছিলাম। ইটস ওকে ইয়াংম্যান, এ সময় একটু একটু হয়। সিগারেট নিতে পারো বন্ধু হিসাবে। এখন ক্লাসে কিংবা ভার্সিটির ভেতরে নেই যে স্যার ভাববে, বন্ধু ভাবতে পারো। মাহবুব স্যারের কথা শেষ না হতেই তার হাতে সিগারেটটা টান দিয়ে নিয়েই বলে, আর আর কি যে বলবো, এমন পরিস্থিতিতে আছি বলার বাইরে। সিগারেটের দোয়া আর কাজ হয় না, গাঁজা লাগবো। পারবি এনে দিতে? বলেই রাফসান মাহবুব স্যারের কাঁধে হাত রাখে। ভয়ে হাঁটু কাঁপতে শুরু করে মাহবুব স্যারের। ছেলেটা নিশ্চয়ই পাগল হয়েছে। মনে মনে বলেই রাফসানের হাতটা সরিয়ে পিছন ফিরে এক দৌড়। কে দেখে মাহবুব স্যারকে? রাফসান হাসছে মন খুলে। সামান্য এতটুকুতেই ভয়ে পালিয়েছে স্যার, অথচ আমার সাথে বন্ধুত্ব করতে এসেছিল। বাসায় এসে নিজের ময়লা কাপড়গুলো খুলে আয়নার সামনে দাঁড়ায় সে। বুকের উপরে একটা বুলেটের আঘাত। ধারালো তলোয়ারের আঘাতে বুকের বাম পাশটায় একটা গভীর ক্ষত। সাদা শার্টের আড়াল করে মুহূর্তেই সে ক্ষত। বাবরি চুলগুলো এলোমেলো হয়ে আছে। দাড়ি কোপ জট বেঁধেছে প্রায়। ফ্যানের বাতাসে কাজ হয় না। ছাদে চলে যায় সে। উত্তপ্ত রোদের মাঝে শীতল বাতাসে শুয়ে থাকে সেখানে। উত্তপ্ত ছাদের ঝলসানো গরম পিঠের চামড়া পুড়িয়ে ফেলেছে। তাতে তার কিছুই মনে হচ্ছে না। এ তো রোজকার কাজ, অভ্যাসে পরিণত হয়েছে। বস, রাফুর কোনো খোঁজ মেলেনি আজও। এদিকে ব্ল্যাক ড্রাগন তাদের প্রধান অস্ত্রটাকে হারিয়ে বেসামাল হয়ে উঠছে ক্রমশই। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ে আবির। নাইট বাজারের প্রধান গ্যাংস্টার। গত 17 বছর ধরে ব্ল্যাক ড্রাগনকে মুছে ফেলার স্বপ্ন দেখে, কিন্তু স্বপ্ন যে স্বপ্নই থেকে যায় সেটা তাদের কে বোঝাবে? সিগারেটে টান দিয়ে আবির বলল, যে করেই হোক আমার রাফুর দেহ থেকে আলাদা মুন্ডু চাই। যে এনে দিতে পারবি তাকে পুরো একটা শহর দিয়ে দেব। কিন্তু বস, আমাদের মাঝে যেই রাফুকে সামনাসামনি দেখেছে তাকে আর জীবিত পাওয়া যায়নি। আমরা চিনব কিভাবে সে রাফু? গম্ভীর প্রশ্ন। আবির ভাবনায় ডুবে যায়। হঠাৎ করে পাশ থেকে আলিফ বলে, বস, যেহেতু আমরা কেউ রিফুকে চিনিই না, কিন্তু ওদের গ্যাংয়ের মেম্বারদের তো চিনি। মূল গ্যাংয়ে না ঢুকে শহরের মাঝে লুকানো সদস্যদের নির্যাতন করেই তো বের করতে পারে। সবচেয়ে ভালো হবে মেয়ে সদস্যদের নির্যাতন করলে। কাজটা সহজ হবে বলে মনে হয় আমার। অগ্নিদৃষ্টিতে তাকায় আবির আলিফের দিকে। মাথা নিচু করে ফেলে সে। আবির বলে, ভালো আইডিয়া। তোরা আলিফের বলা কাজ অনুযায়ী সন্ধান শুরু করে দে। দেখি বেটা রাফু কতদিন গর্তে লুকিয়ে থাকে। রাত তখন 12টা। জিন্স আর টি শার্ট পরে বাইক চালাচ্ছিল সাইমা। খোপায় বাঁধা চুলগুলো ঘাড়ের এক পাশ হয়ে আছে, অন্য পাশে ছোট করে একটা কালো ড্রাগনের ছবি। সমস্ত দেহের আকর্ষণ ওই ড্রাগন। তার পথ আটকায় গোটা 10 ছেলে, বেস্ট সিরিয়াল কিলার সবগুলো। বাইক থামিয়ে ওদের সামনে দাঁড়ায় সাইমা। সামনে থাকা ছেলেদের মধ্যে একজন বলে উঠল, মিও, দ্য ব্ল্যাক ড্রাগনের সিক্রেট এজেন্ট।
চমকে ওঠে সাইমা। তার সিক্রেট নাম কি করে জানলো তারা? পিছনে ফিরে দৌড়ে পালানোর জায়গা নেই, ঘেরাও করে ফেলেছে তারা। তবুও সে পালানোর চেষ্টা করে। বৃথা হয়ে পড়ে আছে পিচ ঢালা রাস্তায়। গাল ফেটে রক্ত ঝরছে, ঠোঁটের পাশ বেয়ে বেয়ে চলছে রক্তের স্রোত। হেলমেটটা পড়ে আছে রাস্তার এক পাশে। এমন সময় ওদের মধ্যে দুইজন ওর দুই হাত ধরে আছে, আর একজন বুকে কাপড় টেনে ছিঁড়ে ফেলার চেষ্টা করছে। হঠাৎ থমকে যায় সময়। মেয়র বুকের উপরে ধরা হাত দুটো দেহ থেকে আলাদা হয়ে গেছে। কাটা হাত দুটো পড়ে আছে মেয়র শরীরের উপর। 10 জন সিরিয়াল কিলার তাকিয়ে আছে সামনে। তলোয়ার হাতে দাঁড়িয়ে আছে এক মধ্যবয়স্ক যুবক। লাল রক্তে ভেজা সেই তলোয়ার। মেয়ু হাসছে, রক্তে মেখে গেছে ওর সমস্ত মুখ। হাত দিয়ে পরিষ্কার করেই বলল, তোদের বাপ এসে গেছে। বলেই আবারও পৈশাচিক হাসি হাসছে সে। আলিফ মেয়র মুখ বরাবর একটা লাথি মেরে দাঁড়ায় রাফুর সামনে। কালো রেইনকোট শরীরে জড়ানো তার, বড় বড় চুলের মাঝে কালো কাপড়ে বাঁধা তার মুখ। ধমকা হাওয়ায় জড়িয়ে গেছে এই শহর। সামনে 10 জন সিরিয়াল কিলার, একাই সামনে দাঁড়িয়ে রাফু। নিস্তব্ধতা ছেয়ে যেতেই ঘোর অন্ধকার নেমে আসে। যতক্ষণে সে অন্ধকার পরিষ্কার হয়ে আসছে, ততক্ষণেই সামনে 2 ফুট স্তূপ কাটা লাশের উপর দাঁড়িয়ে রাফু। হাতে আলিফের কাটা মাথা। মিউ নিজের ঠোঁট মুছে বসে রাফুর সামনে। এক হাঁটু পিঠঠালা রাস্তায়, অন্য হাঁটু ভর করে মাথা নিচু করে আছে। হঠাৎ করেই রাফু মিউর চুল ধরে টেনে তুলেই পাশের দেয়ালে ঠেকিয়ে তলোয়ারটা ওর বুকে আধা ইঞ্চি ঠেকিয়ে বলল, ওরা কারা ছিল? রাফুর চোখে অগ্নিদাহ জ্বলছে। বুকের ব্যথায় কাতর মিউ। মিউ আজ পর্যন্ত রাফুর চেহারা দেখেনি, শুধু নামমাত্রই শুনেছে। রাফু এক আতঙ্ক। হঠাৎ সে আতঙ্কের মৃত্যু হয়। দৈহিক মৃত্যু নয়, মানসিক মৃত্যু। কেন বা কিসের জন্য তা অজানা সবার কাছে, কিন্তু কাউকে খুঁজছে সে। কাদের কথা বলছেন? চোখে জল গড়িয়ে পড়ছে মিউর। রাফু আবার বলল, সেদিন রাতে কারা ছিল? আপনি কি বলছেন বস? আমি কিছুই বুঝতে পারতেছি না। সেদিন রাতে আমার আর আমার ভালোবাসার উপর কে বা কার হামলা করেছে? আমি জানি না বস। আমি জানি তারা ব্ল্যাক ড্রাগনের লোক। আমি তাদের ফাইটিং টেকনিক দেখে বুঝতে পারি ওরা ড্রাগনের কেউ। কিন্তু কে বা কারা আমার উপর অচেতন অবস্থায় হামলা করেছে। তাদের মাঝে একজনের হাতের কাটা অংশ রয়েছে আমার কাছে, যেখানে ব্ল্যাক ড্রাগনের ট্যাটু লাগানো। বিশ্বাস করেন বস, আমি জানি না তারা কারা। এ নিয়ে দলের ভিতরে কথাও হয় না। ভিতরের কেউ এটা ধামাচাপা দিতে চাচ্ছে। বস, রিফাতের এক অ্যাক্সিডেন্টে হাতে কাটা পড়েছে। সে খবর চলছে দলের ভিতরে খুব গোপনে। রিফাত কোথায় এখন? জানি না বস। রাফুর তলোয়ার মিউর বুক থেকে সরিয়ে আনে। রক্তের স্রোত বয়ে চলে মিউর বুকে। ক্ষত শরীরে বসে পড়ে সেখানেই। রাফু ধোঁয়ার মতো মিশে যায় শহরের বুকে। সকাল তখন 10টা। সকল পত্রিকার হেডলাইন আগন্তুক এই শহরের মৃত্যুর খোঁজে। লাশের পাহাড় রাতের অন্ধকারে। আবিরের টেবিলের উপরে খবরের কাগজ পড়ে আছে। আলিফ সহ আরও 10 জন সিরিয়াল কিলারের লাশের ছবি স্পষ্ট। নির্মমভাবে হত্যা করা হয়েছে তাদের। অন্তু মাথা উঁচু করে বলল, বস, আলিফ তো কাল ড্রাগনের একজন এজেন্টের কাছে গিয়েছিল তাকে হত্যা করার জন্য, কিন্তু অন্তুকে থামিয়ে আবির বলল, ওদের মৃত্যু কি কোনো পুলিশের হাতে হয়েছে? না বস। তাহলে কি ওই এজেন্টের হাতে? মনে হয় না বস। একটা মেয়ে হয়ে 10 জন বেস্ট কিলারদের সাথে পেরে ওঠার কথা না। তাহলে কাজটা রাফুরি হবে। আলিফ মরে গেছে ঠিকই, কিন্তু মরার আগে আমাদের অর্ধেক কাজ করে দিয়ে গেছে। রাফু এ শহরেই আছে, কোথাও ঘুমটি মেরে। উত্তরা থানায় লাশগুলো রিপোর্ট করা হয়। বেশ ক্রিটিক্যাল কেস মনে হচ্ছে। ক্রিমিনাল কোনো ক্লু ছেড়ে যায়নি এখানে। সব কয়টি লাশের থেকে দেহের অংশ বিশেষ আলাদা আলাদা করে ফেলা হয়েছে। খুনি কোনো মামুলি একজন নয়, কয়েকজন হতে পারে। কিন্তু কেন এমন হয়েছে? কোনো গ্যাংওয়ার নয় তো? তাহলে তো বেশ বড় সমস্যা। চিন্তায় মগ্ন সাব ইন্সপেক্টর হুমায়ুন কবির। কেসটা ঘেঁটে দেখতে হবে। পার্সোনাল বাইকটা নিয়ে বাহির হয় ঘটনাস্থলে। শহরের মাঝামাঝি জায়গায় ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলটি পুলিশের নজরদারিতে আছে। চারপাশে কেউ আসতে যেতে পারছে না। হুমায়ুন স্যার সেখানে পৌঁছে ঘটনাস্থল খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। চারপাশে শুধু রক্তের ছাপ।
একটু দূরেই এটিএম বুথ। সিসি ক্যামেরা দ্বারা বুথের চারপাশে নজরদারি করা হয়, সেখান থেকে কিছু পাওয়া যেতে পারে। হুমায়ুন কবির রাতের ভিডিও ফুটেজ সংগ্রহ করে থানায় ফেরে, গোয়েন্দা বিভাগের সাথে মিটিং করে ভিডিও ফুটেজ প্লে করে। সম্পূর্ণ ফুটেজে মিউর চেহারা অস্পষ্ট দেখা যায়নি। রাফুর চেহারায় কালো কাপড়ে বাঁধা, কিন্তু আলিফের সাথে থাকা সিরিয়াল কিলারদের অনেকেই চিনতে পেরেছে। তারা বলে উঠল, এরা তো টপ সিরিয়াল কিলারদের মধ্যেই আছে। ক্রিমিনাল রেকর্ডে তাদের অনেক ফাইলে ধুলো জমে গেছে প্রমাণের অভাবে। হুমায়ুন কবির ভাবনায় ভেসে যায় প্রশ্ন তুলে, এরা যদি টপ সিরিয়াল কিলারদের মধ্যে থাকে তাহলে এদের যে একাই খুন করেছে তার লেভেল কতটুকু? চিন্তার বিষয়। যে করেই হোক এই কিলারকে বের করতেই হবে। প্রথমে মেয়েটাকে খুঁজতে হবে কি বলেছে তার কাছে। এলোমেলো চুলে রাফসান প্রবেশ করে ভার্সিটির প্রধান গেট থেকে। সিয়াম তার বন্ধুরা ক্যাম্পাসের একপাশে বসে এক মেয়েকে র্যাগিং করছে। ওড়না নিয়ে নিয়েছে তার, নাচতে বলছে একটা বাজে গানে। মেয়েটাও মনে হয় তত সুবিধার নয়, ওই টাইপেরই মেয়ে। চোখে কোনো ভয় নেই, লজ্জাও নেই। তাদের ইশারায় নাচছে। মাথা নিচু করে কেটে পড়ে সেখান থেকে। হাতে একটা বই নিয়ে রাফসানের পাশে এসে দাঁড়ায় মাহবুব স্যার। হ্যালো ইয়ংম্যান। হ্যালো, কেমন আছো তুমি? বিষাদে জর্জরিত। তা এই বিষাদের কারণটা কি জানতে পারি? স্যার, আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দিবেন কি? ইম্পসিবল। তাহলে তো পার্সোনাল প্রশ্নের উত্তর জানতে চেয়ে লাভ নেই। তুমি তো দেখছি। স্যারের কথা মুখ থেকে টেনে নিয়ে রাফু বলল, থাক স্যার, প্রশংসা করতে হবে না। ইডিয়েট। জন্মগত স্যার। অসভ্য। স্যার, রক্ত মিশে আছে। দাঁতে দাঁত কটপটিয়ে চলে গেল মাহবুব স্যার। রাফসান কাঁধে ঝোলানো ব্যাগ থেকে একটা রেড বুল নামের ড্রিঙ্কস বের করে পান করতে শুরু করে। পিছন থেকে তিথি রাফসানের কাঁধে হাত রেখে বলে, ভাইয়া, আমার বান্ধবী সাইমাকে দেখেছেন কোথাও? বলেই তিথি তার মোবাইলে সাইমার একটা ছবি তুলে ধরে ওর সামনে। আহা, মেয়েটার কি ফিগার মাইরি, মন চাচ্ছে। বলেই তিথির হাত থেকে মোবাইলটা কেড়ে নেয় সিয়াম। রাফসানের পিছু নিয়ে আসছিল সিয়াম। তিথি মোবাইলে সাইমার ছবি দেখে মন্তব্যটা করে সে। ভাই, কাজটা ঠিক হচ্ছে না। নিচু স্বরে কথাটা বলল রাফসান। সিয়াম চাইছিল রাফসান কিছু বলুক। ঠিক তখনই সিয়াম রাফসানের শার্টের কলার ধরে বলল, আমি যাই করি তাতে তোর কি বে? বলেই ধাক্কা দিচ্ছে রাফসানকে। ভাই, আপনার গড়েও তো মা বোন আছে, মেয়ে জাতিকে সম্মান দেন ভাই। শালা, তোর কত বড় কলেজে আমাকে জ্ঞান দিতে আসছিস? আমি এখানে এই মুহূর্তে র্যাপ করব, তাতে তোর বাপের কি রে? কথাটা শেষ না হতেই চোখে ঝাপসা দেখতে শুরু করে সিয়াম। ঠোঁট কেটে গেছে ওর। মুখের কাছে হাত নিতেই সামনের একটা দাঁত এসে হাতে পড়ে। সামনে সিনা টান করে দাঁড়িয়ে আছে রাফসান। বাবরি চুলগুলো পিছনে গুছিয়ে বেঁধে ফেলে সে। মাটিতে পড়তে পড়তে সিয়াম বলল, তুই আমার গায়ে হাত তুলছিস? তুই জানিস আমি কে? কি আমার পরিচয়? আমার বাইকে কি এমন পরিচয় তোর, শুনে একটু। রাগে তার চোখ লাল হয়ে গেছে। আর যাই হোক, মায়ের জাতিকে নিয়ে কটূক্তি করা হজম করতে পারে না রাফসান। দ্য ব্ল্যাক ড্রাগনের নাম শুনেছিস? হয় শিশু করে দিবি তুই আমার ভাইয়ের পরিচয় জানতে পারলে। রাফসানের হাঁটু কাঁপতে শুরু করে। আমতা আমতা করে বলল সে, আপনার ভাই কি গ্যাংস্টার? রিফাত। আর কিছু বলল না সিয়াম। সিয়ামের বাহিনী সিয়ামকে তোলে। রাফসান পেটে দুটো লাথি মারে সিয়াম। আমার উপর হাত তোলা হয় তাই না? বলেই ওর হাতে দুটো আঘাত করে আয়রন রড দিয়ে। মনে তৃপ্তি নিয়ে চলে যায় সিয়াম। এত অত্যাচার হজম করে চলে আসতে চাইছে রাফসান। পেছন থেকে তিথি বলল, কি দরকার ছিল ওদের সাথে ঝামেলা জড়ানোর? আমি জানতাম না ওর ভাই এত বড় গ্যাংস্টার। এখন জেনেছেন তো? হ্যাঁ। কোন ডিপার্টমেন্ট? ম্যানেজমেন্টে আছি, 3য় সেমিস্টারে। আমি তিথি, মার্কেটিংয়ে, সেম ব্যাচ। ওহ গুড। ভার্সিটিতে নতুন নাকি? এরা কি কখনো দেখিনি যে? হ্যাঁ, মাত্র 1 মাস হলে এসেছি। চলো কোথাও বসি। দুঃখিত, আমার ক্লাস আছে। বলেই চলে যায় রাফসান। আনমনে থাকে সবসময়। কখন কি করে তা নিজেও বুঝতে পারে না। রাফসানের বাবা এই শহরের ওয়ান্টেড ক্রিমিনাল, ব্ল্যাক ড্রাগনের সৃষ্টিকারী। সেই সব থেকে দূরে দূরেই চলছে। রাফসানের এসব ভালো লাগে না। পিতার মুখ দেখছে না কত দিন হলো। হাসপাতাল থেকে ফোন আসে তিথির কাছে।
সাইমা ফোন করেছে। ওই হারামি, কোথায় তুই? আমি তোকে কতবার ফোন করেছি, বন্ধ বলছে। ফোনটা রিসিভ করে কথাগুলো বলল তিথি। নরম কণ্ঠে জবাব দিল সাইমা। দেখ বইন, রাতে সামান্য অ্যাক্সিডেন্ট হয়েছিল, ব্যথা পেয়েছি, তাই হাসপাতালে ভর্তি আছি। কোন হাসপাতালে বল, আসছি। সাইমা ঠিকানা বলতেই ফোন ডাকে তিথি। দ্রুত চলছে তার কাছে। রাফসানকে আজ অন্যরকম লাগছে। চুলগুলো পিছনে গুছানো দড়িতে জট বাঁধার মতোই সোজা হয়ে আছে। কালো ঠোঁট অন্যরকম। মাহফুজ স্যারের ক্লাস আজ। লাস্ট বেঞ্চে বসে আছে রাফসান, মোবাইলে গেম খেলছে। গেমের ঠিচকাও ঠিচকাও শব্দে বিরক্ত হচ্ছে পুরো ক্লাস। বিরক্ত হয়ে মাহফুজ স্যার বলল, এই হ্যালো, ক্লাস ভালো না লাগলে বের হয়ে যাও আমার ক্লাস থেকে। তুই আর তোর বোরিং ক্লাস তুই কর। মনে মনে বলতে বলতেই বের হচ্ছিল রাফসান। কি যেন বুদ্ধি করে বলল, স্যার আপনার এই বোরিং ক্লাসের চাইতে আদ্রিতা ম্যামের ক্লাস ভাল লাগে। বলেই রাফসান হাঁটা দেয় মাঠের দিকে। পিছনে স্যার বলছিল, এই ছেলে, এই কি বললে তুমি? রাফসান পিছন ফিরে তাকায় না, মুচকি হাসি হাসছে। তার কাছে এগুলো ভালোই লাগে। সময় যাবে এভাবেই। হুমায়ুন কবির সে লাশের পোস্টমর্টেম রিপোর্ট নিয়ে ঘাঁটছে। কিছু মিলছে না। কিছু তথ্য সংগ্রহ করে তারা। জানতে পারে নাইট বাজারের গ্যাংয়ের লোক ছিল মৃত ব্যক্তিরা। কে মেরেছে তা অজানা। পুলিশ তার কাজ চালিয়ে যাচ্ছে। সাইমা হাসপাতালে, বুকের ক্ষতস্থানে চেহারায় ব্যান্ডেজ করে বসে আছে। তিথি পৌঁছাতেই বলল সাইমা, তিথি, রাফু তো রিফাতকে পাগলের মতো খুঁজছে। হঠাৎ থমকে যায় তিথি। রাফু নামটা শুনেই। গ্যাংয়ের হয়ে কাজ করছে বহু বছর হয়ে গেল। কখনো এই চেহারা দেখেনি। শুধু শুনেছে এর নজর যার দিকে যায় তার মৃত্যুর ভয়ে হৃৎপিণ্ডে কম্পন ধরে। তুই আর কি জানিস? গম্ভীর হয়ে কথাটা বলে তিথি। দেখছিস ওকে? না, দেখিনি, অন্ধকার ছিল। রাফু গ্যাং ছাড়েনি, তাকে হত্যা করার চেষ্টা হয়েছিল। কি বলিস এগুলো? হ্যাঁ, সত্যি বলছি। রাফু নিজ মুখে বলল। আমি রিফাতের খোঁজ পেয়েছি, হয়তো সাইমা। কি বলিস? হ্যাঁ, যাকে খোঁজার জন্য ভার্সিটি জয়েন করেছি সেই সিয়াম ছিল, রিফাতের ছোট ভাই। আজ ভার্সিটিতে এক গ্যাঞ্জামের সময় সিয়াম সত্যিটা বলে ফেলে সবার সামনে। ও শিট, সিয়াম কোথায় আছে এখন? ভার্সিটিতে আছে। চল তাড়াতাড়ি। কোথায় যাব? ভার্সিটি। সিয়ামের ওপর বিপদ আছে নিশ্চয়ই। আর তাছাড়া বস বলছে রিফাতের খোঁজ যেন কেউ কিছুতেই না জানতে পারে, বিশেষ করে রাফু। রাফুর মাথা ঠিক নেই, হাত পাগলা হয়ে ঘুরছে। কখন কি করে বসে কেউ টেরও পাবে না। তাই গতকাল রাতে যখন আমার কাছে জিজ্ঞেস করছিল তখন মন গড়া ইতিহাস বলে দিয়েছি। কিন্তু রিফাত তো ড্রাগনের বেস্ট কিলার, তাহলে রাফু ওকে মারবে কেন? বললাম না, রাফুকে হত্যার চেষ্টা হয়েছিল, আর সেটা হয়তো গ্যাংয়ের ভিতরেই কেউ। কিন্তু বস এগুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা কেন করতেছেন বুঝতেছি না। খাপলা আছে বস, আগে সিয়ামকে রক্ষা করি, তারপর দেখা যাবে। হ্যাঁ চল। বলেই ওরা রওনা হয় ভার্সিটি। এই শহরে মাত্র এই ভার্সিটিতেই ব্ল্যাক ড্রাগনের সকল গুপ্তচরদের ঘনিষ্ঠ স্বজনদের ভর্তি করানো হয় গোপনে। ভার্সিটির ম্যানেজমেন্ট পর্যন্ত এসব টের পায় না। ভার্সিটি পৌঁছে সিয়ামকে পাওয়া যায়নি। তারা খুঁজছে। কেউ বলেছিল হাসপাতালে গেছে, সেখানেও পাওয়া যায়নি ওকে। তবুও সারাদিনে সিয়ামের কোনো খোঁজ মেলেনি। মধ্যরাত তখন। পার্টি করে ফিরছে সিয়াম। দুটো বাইক পথ আটকায় সিয়ামের। তিথি আর সাইমা কালো জ্যাকেট গায়ে হেলমেট খুলে নামে তার সামনে। সিয়াম তাকিয়ে আছে ওদের দিকে। ভার্সিটির সব চাইতে চুপচাপ মেয়ে দুটো লেডি বাইকার। ভাবতেই স্বপ্নের মতো লাগছে ওর কাছে। ধাপ করেই তিথি সিয়ামের বুকে একটা লাথি মেরে চুলগুলো ঠিক করে নিল আর বলল, এটা আমাকে বিরক্ত করার জন্য। মাটিতে পড়ে আছে সিয়াম। সাইমা সিয়ামের হাত মুখ টেপ দিয়ে বেঁধে ফেলে। সিয়াম নিজেকে মুক্ত করার চেষ্টা করছে, পারছে না। তিথি বলল, সাইমা, ওকে এখন কোথায় নিয়ে যাবি? বস বলেছিল ওকে নিয়ে রেস্ট হাউসে রেখে আসতে। কিন্তু রেস্ট হাউস তো চট্টগ্রামে। আমরা এখন চট্টগ্রামে যাচ্ছি। যাওয়ার জন্য সিয়ামকে তুলে সামনে তাকাতেই কাউকে দেখতে পায় তারা। কালো বাইকের উপরে কালো হেলমেট পরে বসে আছে কেউ। তিথি আর সাইমা মুহূর্তের মধ্যে কোমরে গুজে রাখা রিভলভার বের করে তাক করে তার দিকে। নিখুঁত নিশানা তাদের।
বাইক থেকে নেমে হেলমেট খুলতেই চমকে যায় তারা। তিথি বলে ওঠে, রাফসান। সাইমা তিথির দিকে তাকিয়ে আছে। রাফসান বলল, রাফু। থমকে যায় সময়, অবাক চোখে তাকিয়ে আছে ওরা। রাফু আবার বলল, সিয়ামকে আমার হাতে তুলে দিয়ে কেড়ে যাও তোমরা, আমি ওকে দেখছি। হঠাৎ বিকট এক শব্দে হেলে পড়ে রাফসান। রক্তে মেখে গেছে ওর মুখ। সাইমার হাত থেকে ছুটে গেছে সিয়ামের ঠ্যাতলানো মুখ। মাথার অর্ধেক থেতলিয়ে গেছে M82 স্নাইপারের বুলেটের আঘাতে। তিথির হাত পা কাঁপতে শুরু করে এমন বিভৎস অবস্থা দেখে। সাইমা তিথিকে নিয়ে দেয়ালের আড়ালে লুকিয়ে পড়ে। রাফসান পিচ ঢালা রাস্তায় শুয়ে আছে, চেহারায় বিষণ্ণের ছাপ। এখন কি হবে? শেষ বছরটা ও হাত থেকে ফসকে গেল। আমার যে তাকে দেওয়া কথা রাখা মুশকিল হয়ে দাঁড়াচ্ছে ক্রমশই। কি করব আমি এখন? কথাগুলো ভাবছে রাফসান। 1000 মিটার দূরে স্নাইপারের নিশানায় বসে আছে আশিক। সিয়ামের উপরে নিশানাটা একদম পারফেক্ট। এক বুলেটেই সিয়ামের খেল খতম। কানে ব্লুটুথ লাগানো ছিল ওর। কাজ শেষ হতেই বলল আশিক, বস, সিয়ামের খেল খতম। গুড। রাফু, টের পেয়েছি কি এটা তোর কাজ? না বস, রাফু টের পাবে কিভাবে? স্নাইপার শট ছিল 1000 মিটার থেকে। ওর টের পাওয়ার আগে ওখান থেকে নিরাপদ স্থানে চলে যা। তুই জানিস রাফু টের পেলে কি হবে তোর? মৃত্যুর মুখে থেকেও তোর মৃত্যু হবে না, যন্ত্রণা দিতে দিতে মারবে। জি বস, কিন্তু বস একবার অর্ডার করেন, রাফুর খেল খতম করে দিই। আমার নিশানোর মাথায় তাক করা। ঘাবড়ে যায় ফোনের ওপাশে থাকা মানুষটি। হিংস্র পশুর মতো চিৎকার করে বলে, তোর মাথা খারাপ? ওর মৃত্যু হলে মনে করছিস তুই আমি বেঁচে যাব? এখনই ওখান থেকে বেরিয়ে যা। আশিক বুঝতে পারেনি কেন এতটা ঘাবড়ে গেছে ওর বস। নরম কণ্ঠে উত্তর দিল, জি বস, বেরিয়ে আসছে। বলেই আশিক স্নাইপার গুছিয়ে ওখান থেকে চলে যায়। রাফসান চারিদিকে তাকাচ্ছে, কার কাজ হতে পারে তার উপরে হামলা করানোর। কিন্তু আর কোনো বুলেট আসছে না তেরে। বুক চিরে বের হচ্ছে না আর কারো। সাইমা দেয়ালের আড়াল থেকে বেরিয়ে বলল, বস কি ছিল এটা? কার সাথে শত্রুতা থাকতে পারে সিয়ামের? আনমনে ভেবে রাফসান বলল, তোমরা যেমন ওকে নিরাপত্তা দেওয়ার জন্য এসেছো, ঠিক তেমনি অন্য কেউ শিয়ালের মতো ফাঁদ পেতে রেখেছিল। ওদের ধারণা রাফু হেরে গেছে, ভেঙে গেছে রাফুর মনোবল। কিন্তু বস, ওরা কারা? হয়তো রিফাত। কিন্তু রিফাত তো সিয়ামের ভাই, সিয়ামকে কেন মারবে ও? নিজেকে বাঁচতে মানুষ কত কিছুই না করে। নিজের গর্ভধারণে মাকেও হত্যা করে মানুষ, আর এত তুচ্ছ ভাই। মানুষ এমন? কিন্তু বস, আপনি তো রিফাতের নাগাল থেকে দূরে সরে গেলেন, শেষ আশাটুকুও হারালেন। যেখানে শেষ দেখো সেখানে শেষ হয় না, শেষ দেখো কখনো শুরু হয়। বস কি করবেন এখন? তোমরা বাসায় যাও, আমার মিশন আমি নিজেই শেষ করব। বলেই রাফু চলে যাচ্ছিল সেখান থেকে। হঠাৎ হামলা হয় ওদের উপর। আবিরের দলবল সামনে থেকে ধেয়ে গুলি করতে করতে আসছে। সাইমা তিথি আবারও দেয়ালের পিছনে নিজেদের দেহ লুকিয়ে ফেলে। রাফুর ডান কাঁধে একটা বুলেট ছিদ্র করে ঢুকে যায়, লুটিয়ে পড়ে মাটিতে। অন্ধকার ধোঁয়াশা নামে রাফুর চোখে। ঝাপসা চোখে হৃদয়ে লুকানো সেই চেহারা ভাসছে। মিমের অস্তিত্ব দাঁড়িয়ে আছে সামনে, চোখ বুজে আসছিল রাফুর। আবিরের দলবল ঘিরে আছে রাফুকে। তাদের মধ্যে একজন জাকির। আবিরের কাছে ফোন করে বলল, বস, রাফুর খেলা শেষ, সামনেই ঘায়েল অবস্থায় পড়ে আছে। চিৎকার করে উঠল আবির, ঘায়েল না, একদম শেষ করে ফেল, একদম শেষ। কথাটা শেষ না হতেই জাকিরের সামনেই ওর সাথে দলবল সবার মাথা থেতলিয়ে যাচ্ছে। হইচই বেঁধে গেছে তাদের মধ্যে। লুকানোর জায়গাও খুঁজে পাচ্ছে না। যেখানে যায় সেখান থেকেই বুলেট ছুটে এসে বুক চিরে বের হয়ে যাচ্ছে তাদের। জাকির মাথার উপরে তাকিয়ে দেখে বিল্ডিংয়ের চারপাশে স্নাইপার হাতে দাঁড়িয়ে আছে আব্দুল্লাহ, মুশফিক, হাসান, রিয়াজ, আরও অনেকেই। শো শো করে চারপাশে 4-5টা কালো গাড়ি এসে থামে। জাকির নিজের হাতের অস্ত্র ফেলে দিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে, হাত দুটো পিছনের ঘাড়ে রেখে। রাফু পড়ে আছে পিচ ঢালা রাস্তায়, রক্তের স্রোত বয়ে চলেছে সেখানে। দ্রুত দৌড়ে এসে বুকে জড়িয়ে নেয় শহীদ হাসান, রাফুর বাবা, ব্ল্যাক ড্রাগনের লিডার। রক্তে লাল হয়ে গেছে শহীদ হাসানের হাত, থরথর করে কাঁপছে। হারানোর ভয়,
প্রিয় কাউকে হারানোর ভয়। ছায়া আচ্ছন্ন সেই মায়াটি রাফুকে ডাকছে হাত বাড়িয়ে। নিঃশব্দ চোখ বুজে যায় তার। সমস্ত অন্ধকার জগতে খবর হয়ে যায় রাফুর মৃত্যুর সংবাদ। কিছু লোক মানছে রাফু মারা গেছে, কিছু লোক বলছে রাফু এমন এক ভয় যা অন্ধকার জগতে কখনোই হারাবে না। হঠাৎ একদিন হাজির হবে অন্ধকারে। শুশু করে দিবি তখন। এত উল্লাস, মৃত্যুর পূর্বাভাস। আসবে একদিন। প্রায় 7 দিন পর আয়নার সামনে দাঁড়িয়ে চোখে কাজল দিচ্ছে সাইমা। কালো শাড়ির মাঝে কোমরে উকে দিচ্ছে কালো তিলটা। শ্যামলা দেহের রঙের মেয়েটার চোখে অদ্ভুত এক মায়া। কাজল দিচ্ছে চোখে। পাশের পেটে শুয়ে আছে রাফু। দুজন নার্স দেখাশোনা করছে তাকে। নিরাপত্তার জন্য সাইমা আর তিথিকে বাসায় রেখেছে রাফুকে। ডান কাঁধে বুলেটের আঘাত করায় জ্ঞান হারিয়ে ফেলে তৎক্ষণাৎ। মোটামুটি সুস্থ হয়ে আসছে রাফু। জাকিরকে খাইয়ে দাইয়ে শরীরে শক্তি জোগাচ্ছে। পশুটাকে হজম করতে হলেও তো তাকে একটু মোটা তাজাকরণ করতে হয়। তেমনি করছে জাকিরের সাথে। না হয় মরেও তৃপ্তি পাবে না রাফু, মেরেও পাবে না তৃপ্তি। রাফুর মৃত্যুর সংবাদ শুনে স্তব্ধ হয়ে গেছে পুরো অন্ধকার জগৎ। আবিরের সন্দেহ হচ্ছে ব্ল্যাক ড্রাগনের পদক্ষেপের উপরে। একদম নরম। ঝড় আসার আগে যেমন নিস্তব্ধতায় ছেয়ে যায়, তেমনি নিস্তব্ধতা ছেয়ে আছে। আতঙ্কিত হয়ে আছে আবির। জাকির ব্ল্যাক ড্রাগনের হাতে বন্দি। কখন তারা কোন দিক থেকে হামলা করে সে তো বলা যায় না। সে আতঙ্কে খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিয়েছে। এমন হলে চলবে না। দলের শীর্ষ নেতাদের মিটিং করে সিদ্ধান্ত নিচ্ছে হামলা করতে হবে ব্ল্যাক ড্রাগনের উপর। এই সরে দাঁড়াও তোমরা, আমি দেখছি। বলেই নার্সদের সরিয়ে সাইমা হাতে স্যাভলন ভেজানো কাপড় নিয়ে রাফুর শুকনো ক্ষতের উপরে মুছে দিচ্ছে আর বলছে, কেমন লাগছে এখন? দুর্বল লাগছে শরীর। একটু বিশ্রাম নিলে সব ঠিক হয়ে যাবে। সাইমা কথা বলছিল আর মুছে দিচ্ছিল ওর ক্ষতস্থান। চুলগুলো বারবার রাফুর মুখে আসছিল। বিরক্ত হচ্ছে ও বারবার। দরজা ঠেলে রুমে আসছে। তিথি হালকা ফর্সা দেখে টপস আর টাইট গেঞ্জি পরে আসছে। গলার কাছ থেকে হালকা নিচে বুকের উপরের তিলটা নজর কাড়ে রাফুর। হা করে তাকিয়ে তাকিয়ে ওর দিকে। শুকনো ঠোঁটে কতদিন বৃষ্টি নামেনি সেটা গুনতে চেষ্টা করছিল রাফু। আতশোয়া হয়ে রাফু বলল, তোমাকে সুন্দর মানিয়েছে দিদি। থ্যাংক ইউ বস। যত সব নষ্টামি। বলেই মুখ ভেঙচিয়ে চলে গেল সাইমা। কথাটা আসতে বললেও রাফুর কান পর্যন্ত পৌঁছায়। কিছু বলেনি রাফু। সাইমা চলে যাওয়ার পরে বলল রাফু, কি করছো এখন? কিছু না বস, এই তো আপনার সেবায় নিয়োজিত। আমার সেবা তো নার্স করতেছে। না মানে ওই আর কি দেখাশোনা করি। কোথায় দেখাশোনা করে দেখি? বস কি যে বলেন না, দেখাশোনা কিভাবে করে তা কি দেখানো যায়? কেন দেখানো যাবে না? দেখার এত যখন শখ, দেখিয়ে দিচ্ছি। বলেই ফিটিং গেঞ্জিটা উপরে উঠিয়েই পিছন থেকে CZ75 SP01 মডেলের পিস্তলটা রাফুর দিকে তাক করে। রাফু বলে উঠল, হ্যাঁ, CP75 মাই ফেভারিট ওয়ান। ট্রিগার টিপতেই ধাই ধাই করে দুটো শব্দে নিস্তব্ধ চারিদিক। মুচকি হাসি দিয়ে বলে তিথি, এমন দেখাশোনা করি। তিথি নরম কোমরে হাত দিয়ে বুকের উপরে নিয়ে নেয় রাফু। হাত বাড়িয়ে এলোমেলো চুলগুলো কানের পাশে গুজে দিয়ে বলে, এতটা হিংস্রতা কোমলমতি মেয়েদের হাতে মানায় না। হিংস্র কারোর সাথে থাকলে নিজেকে একটু ঠুকরো বানাতে হয় মিস্টার রাফু। কিভাবে হিংস্র মনে হলো? এত কাছ থেকে দুটো বুলেটের শব্দ চোখের পলক পড়েনি যায়, তাকে হিংস্র বলবো না তো কি বলবো? এবুকার কত বুলেটের আঘাত সহ্য করবে বলতে পারো? দুবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। এখন মৃত্যুকে ভয় হয় না, যতটা ভয় হয় আপন মানুষগুলোকে হারিয়ে। বলেই ক্লান্তি নিঃশ্বাস ফেলল রাফু। গভীর ক্ষত সৃষ্টি যে হৃদয়ে তা বহন করেছে কাউকে না জানিয়ে তিথি। মেয়েটার শরীরে ঠিক তার মতোই সুবাস। মুখটা তার কানের পাশ দিয়ে মন ভরে নিঃশ্বাস ভিতরে নিতেই চিড়ে উঠে বুকের মাঝখানে। দু হাত দিয়ে ধাক্কা দিয়ে কিছুটা দূরে সরিয়ে দেয় তিথিকে। বুকের ভিতরটা জ্বলছে রাফুর, দাও দাও করে। চোখের কোণে জল জমেছে। নরম ঠোঁট থরথর করে কাঁপছে। মুহূর্তে নিঃশ্বাস আটকে গেছে ভিতরে। দাও দাও করে জ্বলছে কিছু। ধুকধুক করে স্বপ্ন হচ্ছে। ভিতরে
তিথির ঠোঁট রাফুর বিষাক্ত ঠোঁটে একাকার। সমস্ত শরীর রিল্যাক্স মোডে চলে আসছে আস্তে আস্তে। নিজেকে মুক্ত করে বিছানা ছেড়ে উঠে যায় তিথি। রাফুর নিস্তব্ধ। সিগারেট আছে তিথি? না বস। বাইরে থেকে আনতে পারবে? জি বস। একটা আকিস বেরি আর একটা বেনসনের প্যাকেট একটা। জি বস। আকিজ বিড়ি? অবাক হওয়ার মতো হা করে আছে তিথি। রাফসান বলল, দুনিয়াতে সবকিছুর স্বাদ একটু একটু করে নিতে হয়, তবে আকিস বিড়ি একটু স্পেশাল, কি জানো? না বস। এটার নেশায় বুক ছিঁড়ে যায়, যা দামি ব্র্যান্ডে পাওয়া যায় না। কিন্তু বস। আমি কোনো কিন্তু খুঁজতে চাই না দিদি, আমার লাগবে এটার সমাপ্তি। তিথি আর কোনো কথা বলল না, চলে গেছে রাফুর রুম থেকে। নাচ দুটোকেও বাহির করে দেয় রাফু। দেহে জড়ানো নীল রঙের একটা কাপড়ের মতো কিছু। তা খুলে দাঁড়ায় আয়নার সামনে। বুকের ডান পাশে বড় একটা ক্ষত, ছুরির আঘাতে সেই ক্ষতর সৃষ্টি। বুলেটের দাগটাও রয়েছে তার পাশে। বুকে হাত রেখে ভাবছে তার কথা দিয়েছিল দুজন একসাথে ছোট্ট সংসার বাঁধবে। ছোট্ট তুফান এসে তছনছ করে চলে গেছে, নিয়ে গেছে রাত জাগা স্বপ্ন। যে স্বপ্নের প্রতিশোধের আগুন নিয়ে বেঁচে আছে রাফু। নিজের সহযোগীদের খুঁজে বেড়াচ্ছে অন্ধকারে ভয়ানক মৃত্যু নিয়ে। 2 বছর আগে তখন এক বর্ষার সকালে রাফুর সিগারেট শেষ। বাহিরে তুমুল বৃষ্টি, বাসায় ছাতাও নেই। বাহির থেকে কাউকে নিয়ে আসতে বলবে, তার কোনো উপায়ও নেই। 3/4 প্যান্টের সাথে সাদা একটা গেঞ্জি পরে বাইরে বের হয়। বৃষ্টির মাঝেই দোকানগুলো প্রায় বন্ধ, ঝাঁপ ফেলে রেখে অনেক দোকানগুলোতে। টং দোকানে রাফু সিগারেট নিচ্ছিল। ঠিক সেই সময় গা ঘেঁষে দাঁড়িয়েছিল মিম। কাক ভেজা চুলের দুষ্টু কিছু চুল লেপ্টে আছে গালে। অবাক হয়ে তাকিয়ে আছে রাফু। টুপটুপ বৃষ্টি বাতাসে থমকে গেছে। চারপাশের মানুষগুলো স্তব্ধ। মিমের গালে লেপ্টে থাকা চুলগুলো হাত দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করতেই গাল সরিয়ে নেয় মিম। নাক হকচকিয়ে কেমন যেন করল মিম। অবশ্য করারই কথা ছিল, জানা নেই চেনা নেই, হঠাৎ এমন কথা অসহ্যকর। ভয়ে তখন মিম কিছু বলতে পারেনি। রাফু তখনও হা করে তাকিয়ে আছে মিমের দিকে। দোকানদার বলছে, মামা এত সুন্দর জিনিস দোকানে রাখছো কখন দেখে? মামা কিছুই বুঝতে না পেরে বলল, কোন কি ভাই, মোর দোকানে কোন জিনিসটা সুন্দর দেখলেন? মামা তুমি তো দেখো না সুন্দর জিনিস তোমার দোকানে, নজর রাখো মামা, এই জিনিস যেন অন্য কারো না হয়। মামার মাথায় কিছু ঢুকছে না। মামা আবারও বলল, কোন জিনিস খান ভাই? তুমি চিনবা না মামা, যার বুঝবার সে বুঝছে। ও বুঝছি মামা, মিম আপার কথা কইতাছেন। রাফু এই প্রথম মিমের নাম শুনছে। ধুক করে উঠছে ওর মনে। মিম মামার দিকে তাকিয়ে বলল, আয় মামা, তোমাকে কে বলেছে আমার নাম বলতে? যত সব এসব মাস্তান টাস্তান যেন আমার দিকে না তাকায় মামা। বলেই মিম বেরিয়ে গেল দোকানের আড়াল থেকে। বৃষ্টির প্রতি ফোঁটা তাকে আজ ছুঁয়ে যাচ্ছে। হিংসা হচ্ছে রাফুর। এলাকার সবাই জানে রাফু ছোটোখাটো মস্তান। পাড়ায় এসে আড্ডাবাজি এটার নিত্য দিনের কাজ। সেই সুবাদে তাকে চেনে মিম। রাফুর নামে যে পুরো অন্ধকার জগৎ কাঁপে সেই কথা সবার অজানা। মামা সিগারেটের টাকা পরে নিও। বলেই রাফু বেরিয়ে পড়ে মিমের পিছে পিছে। বৃষ্টির ঝুমঝুম শব্দ, মেঘের গর্জনে নিস্তব্ধ শহর। এই যে সুন্দরী। মিম হাঁটছে কোনো শব্দ ছাড়াই। শীত কাঁপছে। রাফু ওর সামনে দাঁড়িয়ে ওর পট আটকায়। এই যে কথা কানে যাচ্ছে না? বলেই মিমুর বাহু ধরে ঝাঁকুনি দেয় রাফু। থরথর করে ঠোঁট কাঁপছে ওর। শরীরের সাদা জামাটা ভিজে দেহের সাথে মিশে গেছে। মিমের নিশ্চয়ই জ্বর আসবে। পাশ থেকে একটা ছেলে ছাতা মাথায় হেঁটে যাচ্ছিল। ছেলেটার কাছ থেকে ছাতাটা নিয়ে মিমের মাথায় ধরে রাফু। নরম কণ্ঠে বলল, বেশি ভিজবে না, জ্বর আসতে পারে। বলেই মিমের হাতে ছাতা ধরিয়ে দিয়ে ছেলেটার কাঁধে হাত রেখে ফিরে যাচ্ছে রাফু। মিম বুঝতে পারে না ছেলেটা কেমন। দ্বিধায় পড়ে যায় সে। সন্ধ্যায় বৃষ্টি নামে। রাফুর টং দোকানে মামার কাছ থেকে মিমের ঠিকানাটা পায়। সেই অনুযায়ী পৌঁছে যায় সেখানে। তখন পূবাকাশে অন্ধকার নেমে আসছে। জ্বরে শরীর পুড়ে যাচ্ছে রাফুর। তবুও মিমদের বাসার ছাদে অপেক্ষা করছে এক নজর দেখার জন্য। পাড়ার ছেলেগুলো বলছে, মেয়েটা রোজ সন্ধ্যায় ছাদে আসে, সন্ধ্যা তারার দিকে তাকিয়ে থাকে আনমনে, কি যেন খোঁজে সব সময়।
রাফু তাকিয়ে আছে সন্ধ্যা তারার দিকে। হঠাৎ মিম পাশে এসে দাঁড়ায়। কি দেখছেন ওইদিকে? মিমের কথা শুনে তাকায় রাফু তার দিকে। কিছু বলছে না রাফু। মিম আবার বলছে, কতক্ষণ হলো এসেছেন? এই তো অনেকক্ষণ। কেন এসেছেন এখানে? আমার কিছু একটা হারিয়ে গেছে, খুঁজতে এসেছি। মিম আর কথা বলছে না। কেন যেন সবকিছু হঠাৎ হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি। রাফু নিচু স্বরে বলল, খুব তাড়াতাড়ি করে ফেলেছি কি? গরম খাবারে হাত দিলে হাত জ্বলে যায়, সেটা জানেন? একটু অপেক্ষা করে ঠান্ডা হলে তখন স্বাদ মেলে। আচ্ছা তাহলে আমি আসছি। বলেই রাফু পিছন পিছন ঘোরে। মিম থমকে গিয়ে আবার বলে, একটু অপেক্ষা করবেন? কিছুক্ষণ একসাথে তারা দেখব। একটু নয়, সারা জীবন অপেক্ষা থাকবো একটু তোমায় দেখার জন্য। আমি তারা দেখার কথা বলছি। আমি তো তাই বলছি। আমার পৃথিবীতে নতুন এক নক্ষত্রের সৃষ্টি হয়েছে, যা আমার আকাশে তারা হয়ে গেছে। আপনার কথা বলতে কষ্ট হচ্ছে? না, কষ্ট হয় না আমার। ঠিক তখনই মিম রাফুর কপালে হাত দেয়। পুড়ে যাচ্ছে হাত, জ্বর বেঁধেছে বেশ করে। মিমের সে কি অগ্নিদৃষ্টিতে তাকানো! রাফু ভয়ে তার ঠোঁট মিমের ঠোঁটে এক করে ফেলে। থমকে যায় সময়। গরমে পুড়ে যায় মিমের ঠোঁট। ঠক ঠক করে রুমের দরজায় টোকা দিচ্ছে তিথি। স্মৃতির বাহিরে বের হয়ে তিথির দিকে তাকিয়ে বলে, রাফু এনেছো? হ্যাঁ। বলেই রাফুর দিকে সিগারেটের প্যাকেট দেয়, সাথে দুটো আকিজ বিড়ি। আপু একটা আনতে বলেছিল, দুটোতে ভালোই হবে। ছোট প্যান্ট পরা ছিল রাফুর, তার উপরে জিন্স আর টি শার্ট পরনে। তিথির CZ75 পিস্তলটা আপলোড করে কোমরে গুজে বাহির হয়। তিথি বলেছিল, কোথায় যাচ্ছেন বস? কাউকে উপরে বাড়াতে। আসবো বস? না, আমি একাই যাব। তিথি দ্বিতীয়বার কথা বলার সুযোগ পায়নি। বাহিরে গাড়ি দাঁড়িয়ে আছে। নিচে নেমে গাড়িতে উঠে বলল, সেক্টর 5-এ চল। সেক্টর 5-এ জাকিরকে রাখা হয়েছে। জাকিরের মৃত্যুর সময় হয়ে এসেছে। দুর্বল লাগছে শরীর, তবুও এখন থেকেই শুরু। শেষটা কখন হয় রাফুর নিয়তি। তখনই অপরিচিত নম্বর থেকে একটা ফোন আসে। রিসিভ করেই শুনতে পায়, রাফু, তোর মাল দুটো তো সেই জিনিস রাফু, বাসায় একা রেখে খুনের নেশায় বেরিয়েছিস? যা খুন করে আয়, আমি আয়েশ করি একটু। আর শুনে রাখ, জাকিরের শরীরে ছিটে ফোটা ক্ষত হলে তোর জিনিস শেষ। তিথির লাশ পাবি যদি জাকিরের কিছু হয়, আর সুন্দরীর সাইমার লাশটা না হয় পরেই নিস। আগে আমার কাছে কিছুদিন থাক। আচ্ছা শোন, তুই কে আমি জানি না, ওদের দুজনকে কিছু করবি না, এটা আমার ওয়ার্নিং। তুই জাকিরকে একদম সুস্থ মতোই পাবি। বলেই ফোন রেখে দেয় রাফু। টেনশনে চোখ বুঝি যাচ্ছে তার। মোবাইল বের করে আব্দুল্লাহকে ফোন করে রাফু। বস, অসমে কোথায় তুই এখন? উত্তেজিত কণ্ঠে রাফু কাঁপছে। দুর্বল শরীরে দুটি মেয়ের জীবনবন্দি এখন ওর ডিসিশনে। বস, আপনার কণ্ঠ কাঁপছে, কোনো সমস্যা? আধা ঘন্টার মধ্যে আমার 200 লোক চাই। স্নাইপার, AK-47, যা পারিস তা নিয়ে তৈরি থাক, আমি ফোন করবো তোকে। আচ্ছা বস। বলেই ফোন ডাকে আব্দুল্লাহ। রাফুর শরীরে ঝাঁকুনি দিচ্ছে বারবার। সেক্টর 5-এ এসে একটা বদ্ধ রুমে ঢোকে রাফু। কাঠের চেয়ারে বাঁধা জাকির। নিজের রাগ মেটাতে জাকিরের কাছে পৌঁছেই মুখ বরাবর এক আঘাত। পিছনে ছিটকে পড়ে সে। ঠোঁট কেটে রক্ত ঝরছে। রাফু ওর হাত বেঁধে গলায় পিস্তল ঠেকিয়ে নিয়ে চলেছে অপরিচিত মানুষের পাঠানো ঠিকানায়। শহরের বাহিরে খোলা মাঠ, পাশেই ছোট ছোট কয়েকটি পাহাড়ের মতন ময়লা স্তূপ। সেখানেই জাকিরকে নিয়ে আসতে বলল। রাফু কোনো রকম দেরি না করেই সেখান থেকে পৌঁছে যায়। হাতে গোনা 25 থেকে 35 জন বেস্ট কিলার চারপাশে অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে। জাকিরের মাথায় পিস্তল ঠেকিয়ে গাড়ি থেকে নামায় রাফু। সামনেই হৃদয়। তিথির চুল মুঠোবন্দি করে দাঁড়িয়ে আছে। রাফসান বলল, সাইমা কোথায়? একজনের বদলে একজনই যথেষ্ট। দ্বিতীয় জনকে কাপড় খুলছিলাম, শালি একটু বেশি ছিল, তাই মেরে দিছি। বলেই পিছনের দিকে পিস্তল তাক করে সাইমার লাশ দেখায় হৃদয়। তিথির চোখে বৃষ্টি পড়ছে। রাফুর দৃষ্টি অন্ধ হয়েছে। সাইমার দিকে তাকাতেও কষ্ট হচ্ছে ওর। জাকির সেই সুযোগে হাত খুলে রাফুর পিস্তলটা নিয়েই দূরে সরে আসে। সবাই হা হা করে হাসছে। রিপুর সন্দেহ ছিল ঠিকই,
ওরা রাফুকে শহরের বাইরে কেন ডেকেছে? রাফু নামক আতঙ্কের থেকে মুক্তি পেতে? আনন্দে হাসছে তারা, তাদের জয় নিশ্চিত ভেবে নিয়েছে। হৃদয় বলে উঠল, কোন শেষ ইচ্ছে? চুপ হয়ে আছে রাফু, ভেতরটা দুমড়ে মুছে আসছে ওর। রাফু চোখ রাখতে না পারে না সাইমার দিকে, অজান্তেই চোখের জল গড়িয়ে পড়ে। শরীরের শার্টটি খুলে সাইমার শরীরে ঢেকে দেয় রাফু, রক্ত জমাট চোখে তাকায় হৃদয়ের দিকে। ও মা, ছেলের রাগ হচ্ছে বলেই হো হো করে হাসে তারা। তিথির চুল ছেড়ে দিয়ে রাফুর দিকে পিস্তল ঠেকায় হৃদয়। আলবিদা মেরা দোস্ত। চারিদিকে বাতাস ভারী হচ্ছে, রাফুর চোখ নিচের দিকে তাকিয়ে আছে। শ্যামলা দেহে বাতাসে ধুলোগুলো জমে যাচ্ছে, হালকা ঝড় সৃষ্টি হয়েছে মুহূর্তেই। চারিদিকে বাতাসে অন্ধকার হয়ে আসছে, শো শো শব্দ। ওরা চারিদিকে তাকিয়ে দেখছে কি হচ্ছে এসব। মাথায় রুমাল বাঁধা, হাতে কচ পাম্প, মডেলের সাব মেশিন গান, পিছনে চোখ ধাঁধানো সৈন্যদল, চারপাশ থেকেই ঘেরাও করে ফেলেছে হৃদয়কে। স্তব্ধ ওরা সবাই। রাফুর দাঁতে দাঁত মিশিয়ে হাসি দেখে থমকে যায় হৃদয়। হৃদয়ের সাথে থাকা বেস্ট কিলার ইঁদুরের মতো গুছিয়ে গেছে। অস্ত্র ফেলে দিয়ে আত্মসমর্পণ করে রাফুর কাছে। নাক বরাবর ধাই করে এক ঘষি, নিয়ন্ত্রণে রাখতে না পেরে মাটিতে পড়ে যায় হৃদয়। তিথি কান্না করে বলে ওঠে, রাফু সাইমার মৃতদেহের সাথে। আর কিছু বলতে পারেনি তিথি, হাউ মাউ করে কাঁদতে থাকে। প্রাণপ্রিয় বান্ধবী ছিল সাইমা, তাদের আপন বলতে কেউই ছিল না। দুজন দুজনের সব কিছু ছিল। রাফুর ভাবতেও ঘৃণা ধরে গেছে সামনে পড়ে থাকা হৃদয়ের প্রতি। আবদুল্লার হাত থেকে অস্ত্রটা নিয়ে রাফু তাক করে হৃদয়ের দিকে, হাত জোর করে জীবন ভিক্ষা চাচ্ছে হৃদয়। রাফুর অন্তরে এদের প্রতি মায়া নেই, ট্রিগারে চাপ দিয়ে রেখে দিয়েছে রাফু। দেহ থেকে পুরুষাঙ্গের অস্তিত্ব বিলীন হয়ে গেছে, মাঝে গর্তের সৃষ্টি। পেটের নাড়ি ভরি বেরিয়ে আসছে। তীব্র রাগে 2 ম্যাগাজিন বুলেট আরও শেষ করে ওর দেহে। সারা মানুষের মতো রক্ত ওর। বলেই অস্ত্রটা আবদুল্লার কাছে দিয়ে সাইমার শরীরে আরও কিছু কাপড় জড়িয়ে চলে যায় রাফু। আবদুল্লাহ বাকি 40 জনকে গাড়িতে তোলে। 5টা গাড়ি বাহির থেকে বন্ধ করে আগুন জ্বালিয়ে দেয় সবগুলো গাড়িতে। শত্রুর ক্ষমা নেই ব্ল্যাক ড্রাগনের। কাঁচা মাটির গন্ধ ভেসে আসছে মাত্রই মাটি দেওয়া কবর থেকে। বাঁশের ঘেরা দিয়ে কবরটাকে ঘেরাও করে দিয়েছে। হাঁটু কেড়ে বসে আছে রাফু। পাশেই আরেকটা কবর। চোখের জল ফেলছে রাফু। হ্যাঁ, যে খুন করে তার চোখেও পানি ঝরে। পাশে এসে দাঁড়ায় তিথি। হাউ মাউ করে কাঁদছে রাফু। জীবনের দ্বিতীয় কোনো নারীর মৃত্যু নিজেকে দায়ী করেছে সে। মাকে হারিয়ে আজ দ্বিতীয়বার কাঁদছে সে। চুপ হয়ে যায় রাফু, শুয়ে যায় পাশে কবরের পাশে। আজ থেকে অনেক দিন আগেকার কথা। সেদিন সন্ধ্যায় আবার বৃষ্টি নামে। মেঘের গর্জনে 2 জন আলাদা হয়ে বলল, আজকে বাসায় যান, শরীরে জ্বরও আছে, ডাক্তার দেখাবেন জলদি। বলে মিম যখন ছাদ ছেড়ে যাবে তখনই আকাশ ভারী হয়ে বৃষ্টি নামে। রাফু দাঁড়িয়ে আছে। ঠিক কতক্ষণ ছিল মনে নেই ওর। যখন চোখ খোলে রাফু সামনে এক সাদা অ্যাপ্রন পরা ডক্টর দেখে, পাশে আরও কয়েকটি ব্লেডে কিছু মানুষ শোয়ানো আছে দেখে। এই ক্ষণে সে বুঝল হাসপাতালে আছে। কিছু না বলে উঠে বসলো রাফু। ডক্টর সাবিনা বলল, কেমন আছেন এখন মিস্টার? ভালো থাকলে কি এখানে নিজেকে দেখতাম নাকি? ডক্টর সাবিনা অবাক হওয়ার মতো তাকিয়ে আছে রাফুর মুখের দিকে। আশা করেনি এমন উত্তর মিলবে একজন রোগীর কাছ থেকে। বেশ ইন্টারেস্টিং মনে হলো তাকে। সে বলল, বর্তমানে শরীরে কি কোনো দুর্বল অনুভূতি হচ্ছে? চোখ খুললামই তো কেবল অনুভূতি হওয়ার জন্য, সময় তো দিবেন। গলায় নিঃশ্বাস আটকে গেছে। সাবিনার খুক খুক করে কাশি দিয়ে উঠল সে। আচ্ছা ঠিক আছে, সময় নিন। বলে যখন ডক্টর সাবিনা অন্য জায়গায় যাব বলে, পিছন ফিরে রাফু তখন বলে, ম্যাডাম একটা সিগারেট হবে? গলাটা শুকিয়ে গেছে। কি? আপনি কি পাগল? অবাক হওয়ার মতন পিছনে ফিরে তাকিয়ে কথাটা বলল সাবিনা। চেহারায় মুচকি হাসির সাথে অবাক হওয়ার রিয়াকশন। আমি কি 10 মিনিটের জন্য বাইরে যেতে পারি? না, আপনি সুস্থ নন, বাইরে যাওয়া অসম্ভব। রাফু তার কথা শুনে বেড ছেড়ে উঠে যাচ্ছিল। তখনই ডক্টর সাবিনা নার্সের হাতে ঔষধের থলে থেকে সিজার এনে রাফুর দিকে এগিয়ে বলল, খবরদার, এখান থেকে উঠে যাওয়ার চিন্তা ভাবলেও পেট ফুটো করে দিব। তারপর অপারেশন করে একটা কিডনি বের করে নিব। বসেন এখানে।
ডক্টরের এমন ভয়ঙ্কর আচরণ দেখে গলা শুকিয়ে গেছে রাফুর। মনে মনে বলল রাফু, শালি ডক্টর নয়জনের ডাকাত। কিছু বললেন মিস্টার? না না, আপনাকে কিছু বলেনি। আপনার মতো এমন সুন্দর নম্র মানুষকে কিছু বলতে পারি? গুড। মিম নিয়ে আসছিল আপনাকে, বোন হয় আমার, সাবধান। আচ্ছা, তাহলে কি বাথরুমে ইউজ করতে পারবো না? ডক্টর সাবিনা কিছু বলল না। রাফু বেড ছেড়ে উঠে বাথরুম ঢুকেই আবদুল্লাহকে ফোন করলো। ভাই বাঁচা আমারে, ভাই বাঁচা। কি হয়েছে ভাই? কোথায় আপনি? বলিস না ভাই, ওই যে মহল্লার পাশে যে হাসপাতালটা আছে না, কি যেন নাম ভুলে গেছি, ওই হাসপাতালের বাথরুমে বন্দি আছে, বাঁচা ভাই। আর বলেন কি ভাই, মিম ভাবি বাথরুমে আটকে রাখছে নাকি? আরে মিম না, ওর ডাকো বোন। ওয়েট, তুই মিমের কথা জানলে কিভাবে? ভাই লম্বা কথা, আমি হাসপাতালের নিচেই আসছি আপনার কাছে। রাফু আর কথা বাড়ালো না, ফোন রেখে বাইরে এসে বেডে বসে পড়েছে, দেয়ালে পিঠ ঠেকিয়ে। হাই ভাই, কেমন আছেন এখন? হাতে ফল নিয়ে হাজির আবদুল্লাহ, সাথে রিফাত, আবিদ, রিয়াজ। তোর মাথা ফাটিয়ে ফেলবো শালা, ভালো থাকলে হাসপাতালের বেডে বসে থাকে নাকি? সেটাও কথা। সিগারেট দে। ভাই এটা হাসপাতাল, এখানে সিগারেট নিষেধ। ওহ, এখন বল, তুই জানলি কিভাবে মিমের কথা? আর আমি যে হাসপাতালে, তা তুই কিভাবে জানলি? ভাই তুমি আজ হাসপাতালে 2 দিন, এ 2 দিন বেহুশ পড়েছিলে এখানে। তো তাতে কি হয়েছে? তোমাকে এখানে কে নিয়ে এসেছে খেয়াল আছে? হ্যাঁ, মিম নিয়ে আসছে। সেই মিমই খবর দিয়েছে আমাদের। তোমার মোবাইলে প্রথম ডায়াল কলে আমার নাম্বারই ছিল, সেখান থেকে। ওহ ভালো, এখন আমাকে এখান থেকে মুক্ত কর জলদি। এত তাড়াহুড়ো করলে চলে না বস, তোমার শরীরও ঠিক নেই। এখন বলছো যাবে, পরে যদি আবার অসুস্থ হও তখন কে দেখবে? তোর দেখতে হবে না, আমি ঠিক আছি। দেখি দেখি কে ঠিক আছে। ওদের পাশ কাটিয়ে মিম রাফুর দিকে আসছিল আর বলছিল কথাটা। রাফু একদম চুপ হয়ে গেছে। মিম আবার বলল, শরীর কেমন লাগছে এখন? এই তো সুস্থ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। আমাকে কি এখান থেকে বাইরে নিতে পারো ম্যাম? দম বন্ধ হয়ে আসছে। তোমাকে থাকতে হবে যে 2 দিন এখানে, সম্পূর্ণ সুস্থ হলে পরেই যেতে পারবে। রাফু দ্বিতীয় কোনো কথা বাড়ায় না। মিম জুস নিয়ে আসছে, সেটাই খেতে দেয় রাফুকে। জীবনে জুস মুখেও দেয়নি সে। নাক বন্ধ করে এক টানে খেয়ে ফেলেছে পুরো গ্লাস। আবদুল্লাহ পুরো থমকে গেছে। পুরো অন্ধকার জগৎ যার নামে আতঙ্কিত, সে একটা মেয়ের সামনে বেড়াল, না জানি মেয়েটা কত বড় আতঙ্ক। আবদুল্লাহ, মাথায় যা চলছে তা মোটেও নয়। রাফুর কথা শুনে মস্তিষ্ক চুপ হয়ে যায়। তার বেহুদা খেয়াল থেকে সব সময় রাফু ভাবছে এখান থেকে কখনো পালানোর যাবে না সেটা। রাফুর জুস খাওয়া শেষ হলো। মিম বলল, আচ্ছা আমি আসছি তাহলে। মাথা নেড়ে সম্মতি জানালে মিম চলে যায় ওখান থেকে। আবদুল্লাহ হাসপাতালের সমস্ত খরচ মিটিয়ে আসতেই দেখে রাফু বেডে নেই। রিফাত বলল, রাফু পালিয়েছে। আবদুল্লাহ সবাইকে নিয়ে বাইরে চলে এসেছে। এখান থেকে আর কোনো কাজ নেই। টং দোকানের সামনে বসে সিগারেট মুখে দিয়ে বসে আছে রাফু। রিফাত রাফুর পিছে গিয়ে বলল, ভাই আমরা তাহলে আসি, চাঁদা তুলতে হবে। আচ্ছা যা তোরা। রাত তখন 12টা বাজে। রাফু মিমদের ছাদে দাঁড়িয়ে। বাসায় কেউ নেই মিমের। বাবা ব্যবসায়ী, ব্যবসায়ের কাজে সবসময়ই বাইরেই থাকতে হয়। মা গেছে নানুর বাড়ি। সম্পূর্ণ ফাঁকা বাসা। ছাদের রিফুর কাঁধে মাথা রেখে নিশ্চুপ হয়ে চাঁদ দেখছে মিম। রাফু বলল, ভালোবাসবে? জি না, আমি ভালোবাসি না। কথা দিচ্ছি রোজ রাতে চাঁদ দেখাবো। তুমি চাইলেও পারবে না রোজ রাতে চাঁদ দেখাতে। কেন পারবো না? চাঁদের কি হবে? চাঁদের প্রেম তো মেঘের সাথে, মান অভিমান হয় তাদের। তাই দেখো না, মাঝে মাঝে চাঁদ কাঁদে, বৃষ্টি হয়ে ঝরে। অমাবস্যার রাতে চাঁদের দেখা মেলে না, সেই দিন তারা লজ্জায় এক হয়। এগুলো কোনো কথা? হ্যাঁ এগুলোই কথা। আমি নিয়েই আসবো। চাঁদ কি তোমার পিস্তলকে ভয় পায় নাকি? আমি তোমার জন্য চাঁদ বানাবো। পাগল নাকি তুমি? কেউ কি চাঁদ বানাতে পারে? হ্যাঁ আমি পাগল। চোখ বুঝো তুমি? কথা বাড়ায় না আর। দু হাতে নিজের চোখ আড়াল করে। কাচে তৈরি কৃত্রিম চাঁদ জলজল করে জ্বলছে। মিমের চোখ খুলেই দেখে কাচের চাঁদ। মন খারাপ হয় তার। রাফুর কাছ থেকে মাথা সরিয়ে বলল, কিছু কিছু জিনিস
তার নির্দিষ্ট জায়গায় মানায়। তাকে কৃত্রিম পদ্ধতিতে তৈরি করে তার অপমান করা হয়, তার সৌন্দর্যের সাথে তামাশা করা হয়। আমি চাঁদের সৌন্দর্য আকাশেই দেখতে চাই। প্রতিদিন দেখতে হবে না চাঁদ, যেদিন চাঁদ তার নিজস্ব রূপ আমাদের উৎসর্গ করবে সেই দিনই দেখব। ভালোবাসা রোজ চাঁদ দেখে না মিস্টার মাস্তান, একে অপরকে সম্মান করার মাঝেই ভালোবাসা থাকে। রাফু কিছু বলল না। মিমকে টান দিয়ে নিজের কাছে নিয়ে যেতে চাইছিল, পারেনি। মিম এবার নিজেকে শক্ত করে বলল, স্পর্শে ভালোবাসা খুঁজো না, মন ভেঙে গেলে আর ভালোবাসা হবে না। মিম নিজের রুমে চলে গেছে মন খারাপ করে। রাফু বুঝতে পারেনি মিমের মন খারাপের কারণ। নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছে তার চলে যাবার দিকে। ফেরানোর জন্য ডাক দেবার ক্ষমতাও নেই। বসেছিল সারা রাত মিমদের বাসার ছাদে। সকালের সূর্য প্রথম রশ্মি রাফুর ঘুমের ব্যাঘাত ঘটায়। চোখ কচলাতে কচলাতে চলে যায় বাসায়। সকাল 10টা বাজতেই চায়ের দোকানে আড্ডা। মিম কলেজে যাওয়ার জন্য প্রতিদিন ওখান থেকেই ঘুরে ঘুরে যেত রাফুর নজর কাড়ার জন্য। এখনও ফিরে তাকায়নি রাফু। হঠাৎ মনে বেঁধে গেল মিম। মায়া বড় অদ্ভুত জিনিস। কারো প্রতি যদি একবার হয়ে যায় সে বরবাদ হয়ে যাবে, তবুও মায়া কাটিয়ে উঠতে পারবে না। আজকাল রাফুও মিমুর পিছনায় কলেজ পর্যন্ত। প্রতিদিনের মতোই মিম ফিরছিল কলেজ থেকে। রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে সোহান বন্ধুদের সাথে। নিস্তব্ধ রাস্তায় চোখ যত দূর যায় সম্পূর্ণ জনমানবহীন। শেয়ালের মতো পিছু নেয় সোহান। ভয়ে মিমের হাত কাঁপছে, জোরে জোরে হাঁটতে শুরু করে, কিন্তু কাজ হয়নি। সোহান ধরে ফেলে তাকে, দাঁত বের করে হাসছে বাকি বন্ধুগুলো। সোহান হাতের মুঠোয় মিমের চুলগুলো ধরে আছে, এক হাত দিয়ে গালে স্পর্শ করছে বারবার। সাদা ওড়নাটা রাস্তার উপরেই ফেলে রেখেছে সোহান। হঠাৎ একে চিৎকার সোহানের। মিমের চুলগুলো ছেড়ে দিয়ে নিজের অন্য হাত ধরে বসে পড়েছে। হাতের কবজি ছিন্ন হয়ে গেছে দেহ থেকে। বাকি বন্ধুরা সোহানকে ফেলেই পালিয়েছে। কাশবনের পাশেই দাঁড়িয়ে আছে রাফু, হাতের ধারালো ছুরি। রক্তের স্রোত বয়ে গেছে ওখানে। মিমের চোখ কাঁপছে। ওনাটাও শরীরে জড়িয়ে দিয়ে বলল রাফু, মিম তুমি রাস্তার অপাশে গিয়ে দাঁড়াও একটু। সোহানের পা ধরে টেনে ঢুকছে কাশবনের ভেতরে। হাউমাউ করে চিৎকার করছে সোহান। নিস্তব্ধ রাস্তায় কেউ নেই ওর চিৎকার শোনার। কাশবনের আড়ালে নিয়েই হাতের ছুরি দিয়ে সোহানের পায়ের শিরা কেটে দেয় রাফু। ছটফট করছে সোহান। চিনচিনিয়ে গরম রক্তে মেখে গেছে রাফুর মুখ। নেশা বেঁধে গেছে পরম রক্তে। উত্তেজিত সোহানের প্যান্ট খুলে যৌনাঙ্গ ছিঁড়ে ফেলে দেহ থেকে। রক্তচক্ষে রাফু বলে, নিস্তব্ধ রাস্তায় মেয়ে দেখলেই উত্তেজিত যৌনাঙ্গ পুরুষের থাকতে পারে না। নিজেকে নিয়ন্ত্রণ করে একটা মেয়ের নিরাপত্তা রক্ষায় একজন পুরুষের চিহ্ন। তোর মধ্যে তো তা নেই। সোহানের আত্মচিৎকারের নিস্তব্ধ কাশবনে প্রাণ জেগেছে। সোহানকে ওখানে ফেলেই উঠে আসে রাফু। নিজের গেঞ্জি খুলে রক্ত মুছতে মুছতে মিমকে বলে, বাসায় যাও, আর কোনো সমস্যা হবে না, আমি আছি তোমার পাশে। মিমের মুখে কোনো কথা নেই। চোখে পৃথিবীর সমস্ত ভয় জড়ো হয়ে আছে। থরথর করে কাঁপছে। বুঝতে পারে রাফু ভীষণ ভয় পেয়েছে। পাজা খোলা করে তুলে নিজেই পৌঁছে দেয় ওর বাসায়। সাবধানে থাকতে বলে আসে রাফু। ধমকের সুরে মিমের মাকে শাসিয়ে আসে মেয়ের যত্ন নিতে। সোহানের মৃত লাশটা বাসার সামনেই রাখা, সাদা কাপড়ে জড়ানো। বেদনার্ত কণ্ঠে বারবার কান্না করতে করতে জ্ঞান হারাচ্ছে সোহানের মা। মেজ ভাই মাকে নিয়েই ব্যস্ত। বড় ভাই ছোট ভাইয়ের লাশের পাশে বসে চোখের জল ফেলছে। তখনই আশিক এসে বসলো। রিফাত ভাই, সোহান ভাইকে রাফু হত্যা করেছে। থমকে গেছে রিফাত। মস্তিষ্কের স্নায়ুকোষ অচল প্রায়। কি বলবে এখন রিফাত? ভাইয়ের মৃত্যু, অন্যদিকে অন্ধকার জগৎ, যেখান থেকে লাশ হয়ে বেরিয়ে আসা ছাড়া আর কোনো উপায় নেই। আশিক রিফাতের কাঁধে হাত রাখে আর বলে, ভাই যা হয়ে গেছে তার সংশোধন করার সাধ্য নেই কারো। এক পারেন প্রতিশোধ নিতে, নয়তো সমঝোতা করতে। রাফুর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া মানে নিজের কবর নিজে খোঁড়ার মতো হবে। তাই বলছি কি ভাই। আশিককে থামিয়ে দিয়ে রিফাত বলল, চুপ যা, সহ্য করতে পারছি না। আশিক দ্বিতীয় কথা বাড়ায় না, পাশে দাঁড়িয়ে থাকে। জানাজা শেষে সোহানের মৃতদেহ কবর দিয়েই চোখের পানি মোছে।
মনে মনে প্রতিজ্ঞা করে, রাফুর প্রিয় প্রিয় জিনিসগুলোই ওর থেকে ছিনিয়ে নিব, দূর থেকে মজা লুটব। সেদিন থেকেই বন্ধুর রূপে শত্রু ভেসে ব্ল্যাক ড্রাগনের হয়ে কাজ করে রিফাত। রিফাতের মনের চাল কেই বা বুঝবে? চোখে তার মায়া নেই, হিংস্র পশুর মতো তীক্ষ্ণ চোখ, চিতার মতো দেহ শক্তি, তবুও রাফুর থেকে পিছিয়ে। রাফু ঠান্ডা মাথার খেলোয়াড়, সহজে বধ করা যাবে না, বিশ্বাসঘাতকতা করতে হবে ওকে পরাজিত করার জন্য। একমাত্র উপায় সেটাই। রিফাতের লক্ষ্য একটাই, রাফুর সর্বনাশ। গ্যাং থেকে প্রায় বাহিরেই রাফু। আবদুল্লার সাথে যোগাযোগ সবসময় থাকে, নিজেকে যতটা সম্ভব গ্যাং থেকে দূরে রাখে এখন। মিমের সাথে দেখা হওয়ার পরে ওর মনে হচ্ছে ওর দুনিয়া হচ্ছে এখানে, মিমের থেকে দূরে থাকা অসম্ভব, তাই গ্যাংয়ের সাথে দূরত্ব সৃষ্টি করেছে। প্রায় 2 বছর মিমের সাথে সম্পর্কের। প্রতিদিন তারা নতুন করে শুরু করে সূর্যের আলোয়। সেদিন বুধবার ছিল, মিমের বাবা মা একসাথে বাহিরে ঘুরতে বের হয়েছিল। এসেছে লাশ হয়ে। গাড়ি অ্যাক্সিডেন্টে মৃত্যু দুজনের একসাথে হয়েছে। ভেঙে পড়ে মিম মানসিক শারীরিকভাবে। 1 দিন 2 দিন 3 দিন মিমের কালো চোখ হয়ে গেছে। চুপ হয়ে গেছে মেয়েটা। রাফু দরজায় ঠকঠক করে আওয়াজ করে। কলিং বেল বাজানোর সাহস হয় না আর। ডক্টর সাবিনা এসে দরজা খুলে দেয়। এই কদিন মিমের সাথেই ছিল সাবিনা, এখন আর পারছে না। হাসপাতাল থেকে চাপ সৃষ্টি হচ্ছে, মিমকে একাও ছেড়ে যেতে পারছে না কোথাও। রাফুকে দেখেই সাবিনা বলল, এসেছো তাহলে? মাথা নিচু করে রাফু। সকালে আসার কথা, এখন বিকাল প্রায়। সাবিনা আবার বলল, মাথা নিচু করতে হবে না, এখন ওর সঙ্গী হয়ে থাকো কিছু সময়। মুখ খোলে রাফু। আমি ওর সারা জীবন পাশে থাকতে চাই। তা দেখা যাবে সময় হলেই, আপাতত সঙ্গ দিলেই হবে। আপনি কি বের হবেন না এখন? হ্যাঁ, একটু কাজ আছে বাহিরে। কাজটা কি অতি জরুরি? না, ততটাও না। তাহলে আজ বাইরে যেতে হবে না। কেন? অবাক হয় সাবিনা। রাফুর পকেট থেকে কিছু টাকা বের করে সাবিনার হাতে দেয় আর বলল, আমি এখন আজ মিমকে বিয়ে করতে চাই, আপনি ব্যবস্থা করুন। কিন্তু মিম কি রাজি হবে? মিমের সাথে আমি কথা বলছি, আপনি দেখুন একটু। আচ্ছা। বলে সাবিনা বাসার বাহিরে গেছে কেনাকাটা করতে। রাফু মিমের রুমে ঢোকে। বিছানায় বসে আছে মিম। ফ্লোরে বসে মিমের হাত ধরে আছে রাফু। রাফুর 2 হাতে মিমের হাত দুটো নিয়ে শক্ত করে ধরে আছে। মিম কিছু বলছে না। পকেট থেকে একটা রিং বের করে মিমের হাতে দেয় আর বলল, রাফু, আমার মায়ের রিং এটা, তার ছেলের স্ত্রীর জন্য রেখেছিল। খুব শখ করে বানিয়েছিলেন মা, কিন্তু দুর্ভাগ্যবশত 7 বছর বয়স যখন আমার, তখন মা আমাকে ছেড়ে চলে যায়। বাবা দ্বিতীয় বিয়ে করে। সহ্য হয় না আমার। আমি অন্ধকার জগতে চলে যাই আস্তে আস্তে। 14 বছরের যখন আমি, তখনই 2টো খুন করে। তারা আমার মায়ের হত্যাকারী ছিল। খুব নৃশংসভাবে হত্যা করেছিলাম তাদের। রাফসান থেকে রাফু হই, বাবার আদর থেকে বঞ্চিত। মায়ের মমতা হারিয়ে একটি পাথরে পরিণত হই। অন্ধকারের জগতে এক হিংস্র জানোয়ারের মতো পরিচিত হয়ে উঠি। এখন আমার মৃত্যুর অপেক্ষা, কখন যেন শত্রুর বুলেট বুক ছিঁড়ে বের হয়ে যায় সে আতঙ্ক দেখছি। কিন্তু যখন তুমি এলে আমার জীবনে সবকিছু কেমন যেন পাল্টে দিয়েছ। আমি এখন রক্তে ভয় পাই। থরথর করে কাঁপে হাত। একটু সুখের ছোঁয়া পেতে চাই। তুমি ছাড়া এখন আর কেউ নেই আমার। মায়ের এই রিং ছাড়া আর কিছুই নেই আমার। তোমাকে দেওয়ার মতো আর কিছুই নেই আমার। আজ একটা চাকরি পেয়েছি নিজের পরিচয় গোপন করে, মাসিক 9,000 টাকা বেতনে। মনে করি দুজনের চলে যাবে। যদি তোমার আরও চাই তাহলে সমস্যা নেই, সেটা দেওয়ার সামর্থ্য আছে। এক নিঃশ্বাসে কথাগুলো বলে একটু থামে রাফু। মিমের হাত দুটো নিজের ঠোঁটের সাথে মিশিয়ে আবার বলে, তোমাকে আর দূরে রাখতে চাই না মিম। সাবিনা আপু আর থাকতে পারছে না এখানে। দূরের আত্মীয়রাও আর খোঁজ নিচ্ছে না তোমার। তাই তোমাকে আপন করে পেতে আজ বাবার থেকে রিংটা চেয়ে নিয়ে আসছি। কাজে অফিসে গিয়ে দুজনের বন্ধন পবিত্র করে ফেলি। তোমাকে জোর করার মতো শক্তি নেই। ভালোবাসার জোরে এতটুকু বলছি, চলো বিয়ে করি আজ এখনই। মিম কথা বলছে না। হাত থেকে রিংটা ফিরিয়ে দিয়েছে রাফুর হাতে। হতাশ রাফু, কি করবে এখন? এক ঝাঁক মেঘ জড়ো হয় রাফুর মনে। মাথা ঠেকিয়ে রাখে মিমের কোলে। হালকা করে চুলগুলো টেনে দিচ্ছে মিম। বিষণ্ণ রাফুর মন। তার কোল থেকে রাফুর মাথা সরিয়ে হাত বাড়িয়ে দেয় রাফুর দিকে। স্তব্ধ রাফু। সত্যি কি মিম বলছে এটা? মুচকি হাসি হেসে ফেলেছে মিম।
রাফুর হৃৎপিণ্ড ধুক ধুক করে ড্রাম বাজানোর মতো লাফাচ্ছে। মিম বলল, তোর হৃৎপিণ্ড যে বাহির হয়ে আসবে, তাড়াতাড়ি পরিয়ে দাও। রাফুর হাত কাঁপছে, তবুও শক্ত করে মিমকে রিং পরিয়ে বুকে জড়িয়ে নেয়। এক পৃথিবী সুখ আজ দুজনের মনে। ঠোঁটে ঠোঁট মিশতেই কাশি দিয়ে ওঠে সাবিনা। সরে আসে দুজন। সাবিনা বলল, তাহলে তোমরা প্রস্তুত? কাজী ডাকবো? মিম চুপ হয়ে গেছে। রাফু বলল, আপু আপনাকে তো বলছি, আর বাসর ঘর কোথায় সাজাবেন? তখনই মিম বলে উঠল, আপু তুমি আমার রুমেই বাসর সাজাবা, আর মিস্টার রাফসান আপনিও আজ থেকে আমার বাসায় থাকবেন, আমি আপনার মেসে থাকতে পারবো না। রাফু হাসছে। সাবিনা আপু কাজী অফিসে ফোন করে আসতে বলল তাকে। রাফুর বন্ধুরা ফুলের ব্যবস্থা করে রেখেছে আগেই, শুধু ফোনের অপেক্ষা করছিল। রাফুর ফোন পাওয়া মাত্রই তারাও চলে আসছে। বিউটি পার্লার থেকে লোক আনা হয়েছে। সমস্ত বাসা সাজাতে সাজাতে রাত তখন 9টা বাজে। সাবিনার মা বাবা এসেছে, মিমের মেঝো মামা মামি হন তারা। মিমের এমন সিদ্ধান্তে তাদের অমত ছিল, কিন্তু ওর জেদ হলো। এক কথা বলে দিল তাদের, তোমরা তো এমনিতেই আমাকে উল্টো ঝামেলা ভাবো, তোমাদের মতের প্রয়োজন নেই আমার, শুধু জানানোর প্রয়োজন ছিল তাই জানিয়েছি। সাবিনা কিছু বলেনি আজ, কিছু বললে হয়তো ঝামেলা বাঁধত, কিন্তু সে চায়নি ঝামেলা বাঁধাতে। কাজী সাহেব বিয়ে পড়িয়ে চলে গেলেন। সাবিনা তার মা বাবা একে একে চলে গেলেন। ওদের একা রেখে সাময়িক খাওয়া দাওয়ার জন্য হোটেল থেকে খাবার আনা হয়েছে। নর্মাল একটা শাড়িতেই বিয়ে হয়েছে মিমের। তার শখ নেই সুন্দর করে সাজবার। তার স্বপ্ন তার ভালোবাসার মানুষ তার পাশেই থাকুক। সেজেগুজে যদি ভালোবাসার মানুষটাকেই না পায়, তাহলে সে সাজুগুজু করার কোনো মূল্যই নেই। যদিও সে তার ভালোবাসার মানুষকে পেয়েছে, মন চায়নি ভারী গহনা শাড়ি পরিয়ে বসে থাকতে। তবে তার রুমটা ফুলে ভরিয়ে সাজিয়েছে সাবিনা। ফুলের গন্ধে মাতাল হয়েছে মিম। রাত তখন 12টা। সবাই চলে যাওয়ার পরে দুজন সম্পূর্ণ রুমে। কেউ কারো আসার জন্য অপেক্ষা করে না, দুজন দুজনের কথা বলার জন্য অপেক্ষা করে। এক খাটে বসে থেকেও দুজনেই নিশ্চুপ। রাফু একবার ভাবে, ছুঁয়ে দিই তাকে। সাহস করে ওঠা হয় না আর রাফুর। ভালোবাসার পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েও তার উপরে জোর প্রয়োগ করা অন্যায়। স্বামীর অধিকার দুজনের সম্মতেই। মিমির হাতটা শক্ত করে ধরে ফেলে রাফু। এর আগেও হাত ধরেছে, নরম ঠোঁটে ক্লান্তির ছোঁয়া ছুঁয়েছে, তবুও আজ অন্যরকম লাগছে। আনমনে মিম বলল, ভয় করছে খুব, অন্ধকারে নিঃশ্বাস আটকে আসছে আমার। কি বলছো, আলো জ্বালিয়ে দেই? তড়িঘড়ি করে উঠে দাঁড়ায় রাফু। মিম বলল, আমার ভয় কাটবে না এই আলোয়। নিঃশব্দে খাটের একপাশে বসে রাফু, হাতটা তখন ধরে আছে। ভেতরের পুরুষত্ব নাড়া দিচ্ছে, বারবার ঝাঁপিয়ে পড়ার ইঙ্গিত টানছে। মনোবল কঠোর রাফুর। দৈহিক পরিবর্তন হলেও মনকে শান্ত রাখছে। নরম কণ্ঠে রাফু বলল, দেখি আমার গুণবতী বউয়ের কি হয়েছে। হালকা করে গাল ছুঁয়েছে রাফু। ঠোঁট দুটো আজ শক্ত মনে হচ্ছে। হালকা মোটা চামড়ায় আবৃত হয়েছে ক্ষণিকের জন্য। রাফুর বুড়ো আঙুলে হালকা কামড় দিয়ে বলল মিম, চাঁদ দেখব, ভরা পূর্ণিমার চাঁদ। এখন চাঁদ দেখবে? এর সময় নষ্ট করতে নেই, বিজ্ঞ মানুষেরা বলছেন। মানুষের সবচেয়ে মধুর সময় হলো বাসর রাত। এর সময় একটুও নষ্ট করতে নেই। তোমার বিজ্ঞ মানুষ কারা শুনি? মাথা চুলকাচ্ছে রাফু। কি বলবে এখন? মিম জেদ ধরেছে চাঁদ দেখবে। তার খামখেয়ালি মেজাজ খারাপ করার মোটেই ইচ্ছে নেই রাফুর। কোমরে হাত দিয়ে কাঁপুনি দিয়ে ওঠে মিম। চোখ বুঝতেই অনুভব করে মিম রাফুর কোলে। বুকের উপরে মাথা রাখে পরম সুখে। আকাশ জুড়ে সাদা মেঘের রাজ। ফুল ফুটেছে চাঁদ হয়ে। ভ্যাপসা মেঘের উড়ে যাওয়ার দিকে তাকিয়ে আছে মিম। রাফু মিমের কোলে মাথা রেখে শুয়ে পড়ে ছাদে। পা গুছিয়ে বসে আছে মিম। মিম চাঁদ দেখছে আর রাফু মিমকে। ঠোঁটের নিচে ছোট্ট তিলটা জল জল করছে মিমের। রাফুর হাত বাধা মানছে না, আস্তে করে নরম ঠোঁটে টেনে দিচ্ছে। কিছু বলছে না মিম, চুপচাপ চাঁদের দিকে তাকিয়ে আছে। ছাদের চারিদিকে 2 ফুট উঁচু দেয়াল। দুজনে শুয়ে থাকলেও চারপাশ থেকে কেউ টের পাবে না। তখন মধ্যরাত, প্রায় ঘুমেই শহর। হালকা করে টেনে মিমকে এক করে ফেলে রাফু নিচের সঙ্গে। চাঁদ মুখ লুকায় কালো মেঘে। দুজন সুখী মানুষের সুখের সাগরেই নৌকা বয়ে যায়।
চাঁদ উকি দেয়নি। বিছানায় শুয়ে আছে দুইজন ক্লান্ত শরীরে। মিমের পাগলামি আবার শুরু। মাথা উঠিয়ে রাফুর দিকে তাকিয়ে বলল, আইসক্রিম খাবো। হাঁ করে তাকিয়ে আছে মেয়েটার দিকে। জোর কণ্ঠে বলল রাফু, তুমি কি পাগল নাকি? ইস, পাগল না, যাও আইসক্রিম খাবো। পারবো না। পারবা না? না, পারবো না। আচ্ছা, তুমি আবার আমার কাছে আসো, পারলে তখন দেখাবো। আচ্ছা, আমি যাচ্ছি। এই তো শোনা বটটা আমার। রাগে গজ গজ করতে করতে একটা গেঞ্জি গায়ে জড়াচ্ছিল। তখন মিম বলল, গেঞ্জি পরে যাও কোথায়? তোমাকে উদ্ধার করতে। মুখ হাত দিয়ে খুব খুব করে হেসে দেয় মিম। রাফু চিন্তা করে মেয়েটার ভয়ঙ্কর রূপ বের হচ্ছে আস্তে আস্তে। আগে বলেছিল, বিশ্বাস করেনি। এখন বুঝতে পারছে মেয়েটা কতটা বদমাশ। রুম থেকে বের হবে তখন মিম রাফুকে ডাক দেয়, এই শুনছো? হ্যাঁ বলো। তুমি বাইরে যাচ্ছ, আমি একা একা ভয় পাবো তো। কেন, আইসক্রিম খাবে না? আনতে যাচ্ছি। আইসক্রিম আনতে বাইরে যেতে হবে কেন? এত রাতে তোমাকে খেয়ে দিয়ে যাবে আইসক্রিম শুনি? মিস্টার মাস্তান এনে দিবে। মস্করা করবে না, যাচ্ছি আমি। এটা কোথায় যাচ্ছে? তোমার মাথা। আইসক্রিম তো ফ্রিজে আছে। মুখে হাত দিয়ে ফেলে মিম। রাফু রক্তচক্ষু করে তাকিয়ে আছে মিমের দিকে। আল্লাহ, মেয়েটা আমাকে মেরেই ফেলবে। তোমাকে তো আস্তে আস্তে মারবো। তবে রে দেখাচ্ছি। বলে রুমের দরজা আটকে দেয় রাফু। সকাল তখন 9টা বাজে। ঘুম ঘুম চোখে চারিদিকে তাকাচ্ছে রাফু। মিম নেই পাশে। দরজার সামনেই দাঁড়িয়ে আছে শহীদ, রাফুর বাবা। সকল ক্লান্তি মুহূর্তেই হারিয়ে গেছে। কোনো রকমে বিছানার উপরে বসেই বলল, মিম কোথায়? বাবা তখন বলল, তুই বিয়ে করছিস একবার জানানোর প্রয়োজন মনে করলি না? মিম কোথায় সেটা জিজ্ঞেস করছে। বাবা রাফুর সামনে এগোতে এগোতে বলল, তুই নিজেকে কি মনে করিস? হ্যাঁ, এতিম মনে করে। মাহারা এক এতিম। তোর সুখের জন্য দ্বিতীয় বিয়ে করি। আমার সুখ চাইলে দ্বিতীয় বিয়ে করতে না বাবা, আমি তোমার সঙ্গ চেয়েছিলাম। যাই হোক, বাসায় চল। আমার বাসা তো এটাই এখন। ঘর জামাই থাকবে এখানে? নিজেকে বেছে দিছিস রাফু? ভাবতেও অবাক লাগছে। সরি বাবা, ঘর জামাই সে থাকে যে নিজের ঘর থেকেও বউয়ের গোলাম হয়ে থাকে, যেমন তুমি। আমি তো ইচ্ছে স্বাধীন। তুই কি ভাবছিস অন্ধকার জগৎ তোকে বাঁচতে দেবে? সেটা তোমার দায়িত্ব। বাঁচানো হলে আমি রাফু তা গোপন রাখো, দেখবে আমার জীবনটা সুন্দর হবে। তোর মা দুপুরে খাবারের জন্য তোদের ডেকেছে। আমার মা নেই, তুমি চলে যাও। কথাটা বলেই চুপ হয়ে যায় রাফু। নতুন শাড়ি গহনা পরে নতুন করে বউ সেজেছে মিম। কি হলো, তুমি যাবে না? বাবা এসেছেন আমাদের নিতে। আমি যাচ্ছি না। তুমি যাবা না মানে? চুপ করে থাকে রাফু। তখন বাবা বলল, মা, আমি বলছি ওর জেদ ও আটকে আছে। বাবা কি বলছেন? যা শুনতে পাচ্ছ তাই। আচ্ছা, তোমার যেতে হবে না, আমি বাবার সাথে যাচ্ছি। রাফু দ্বিতীয় কথা বলল না। মিমকে যেতে বাধাও দেয়নি। দেখে আসুক নরক। বাসার নিচেই কালো রঙের 4-5টা গাড়ি। একই রকম গাড়ি, এক মডেল, এক নাম্বার, একই রকম প্লেট। রাফুর বাবা মুচকি হেসে বলল, মা, এটা নিরাপত্তার জন্য। মিম বুঝতে পারেনি এখনো রাফুর বাবা কত বড় গ্যাংস্টার। তার বিপদ যে প্রতি পদে পদে। গাড়ি চলছে, একটি করে গাড়ি সামনে পিছে করছে। হঠাৎ করেই কালো রঙের বাইক তাদের পাশে তাল মিলিয়ে চলছে। কালো কাপড়ে মুখ বাঁধা, সানগ্লাস চোখে পিঠে বাঁধা, দুটো তালোয়ার। রাফুর বাবা বলল, আমার ছেলেটা তোমাকে সত্যি খুব ভালোবাসে, সঙ্গ দিও সব সময়। মিম আশ্বাস দেয় তার বাবাকে, কখনো ছেড়ে যাবে না রাফুকে। সামনেই উঁচু দেয়ালে বাঁধানো একটি বাড়ি। চারপাশে নিস্তব্ধ হাতে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে কয়েকশো গার্ড। মিম ঘাবড়ে আছে। রাফুর বাবা বলল, নিরাপত্তা মা, কখন কি হয়ে যায় কে জানে, তাই একটু আধটু। মিমের মুখে কথা নেই, চুপচাপ বসে আছে। বাড়ির ভিতরে গাড়ি প্রবেশ করতেই চমকে ওঠে মিম। বাড়ির সামনের খালি জায়গায় ছোট্ট ফুলের বাগানে, কত সুন্দর করে সাজানো। পাশের কালো বাইকটাও এসে ঢুকলো বাসার ভিতরে। মিম বলল, বাবা, এই বাইকটা তো তখন ছিল না। বাইকটা স্পেশাল কারণ। স্পেশাল কে? তুমি নিজেই দেখে নাও। বলেই গাড়ি থেকে বের হয় মিম।
বাসার সবাই বাইরে চলে এসেছে। রাফুর সৎমা, বাবার তৃতীয় বউয়ের ছোট মেয়ে আরিফা আর বড় ছেলে আব্দুল্লাহ। আব্দুল্লাহকে বন্ধু ভাবে সে, তাকে কখনোই ভাই ভাবেনি রাফু। সৎ মা সবার সামনে তার হাসি দেখলেও শরীর জলে রাফুর। মিম তাকিয়ে আছে কালো বাইকের দিকে। কে এই স্পেশাল মানুষ? কালো কাপড়ে বাঁধা মুখ খুলেনি, তড়ি ঘড়ি করে বাসার ভিতরে প্রবেশ করে। বাবা, মানুষটাকে এমন অদ্ভুতভাবে সেজেছে, তার উপর বাসার ভেতরে ঢুকে যাচ্ছে।